হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি অভিনেতা ফরহাদ লিমন চৌধুরী, চৌধুরী টকিজ নামের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার অতিথি হয়ে যিনি এসেছেন, তিনি বহু গুণে গুণান্বিত একজন মানুষ। আমি দীর্ঘদিন থিয়েটার করার সুবাদে বলতে পারি, তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, অত্যন্ত মেধাবী একজন তরুণ। তিনি মেধাবী নির্মাতা, মঞ্চশিল্পী, নির্দেশক আশিকুর রহমান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? লিমন ভাই, যেই ভূমিকা দিলেন আমি তো রীতিমতো লজ্জায় কাবু হয়ে গেলাম। না, ইউ ডিজার্ভ ম্যান। আপনি আসলে না না, বরং কম বলেছি। আরো অনেকগুলো বিশেষণ ছিল যেগুলো আপনি বিব্রত হন। আপনি গীতিকার, আপনি নাট্যকার, আপনি সুরকার, আপনি খুব ভালো গান করেন। না না, এগুলো সবই খুবই মানে নন প্রফেশনাল লেভেলের, এবং এটা কোনোটাই মানে মার্ক করার মতো কিছু না। এটা সবাই যেমন করে কম বেশি আমিও টুকটাক করি, কিন্তু মানে এত কিছুর কোনো কিছুই আসলে আমি ওন করি না, কারণ আমি যেহেতু প্রফেশনালি তেমন একটা কিছু করি না, এখন চাকরিই করি পাশাপাশি টুকটাক। হ্যাঁ, একটা সময়, দীর্ঘ একটা সময় আমরা একসাথে মঞ্চে কাজ করার কারণে ওই সময়টাতে আমি নিজেকে মনে করতাম যে আমি একজন থিয়েটার কর্মী। এছাড়া যে কাজগুলা, এই কোনো কাজই আমার কাছে, আমি হ্যাঁ শখের বশত বা খুব ট্রিগার করে আমাকে যে আমি করতে চাইও ইনফ্যাক্ট। তো যেহেতু আমি প্রফেশনালি করি না, সো ওই দাবিটা করা বা ওই রকম ভাবে কেউ, আপনি যেভাবে বললেন আমার জন্য রীতিমতো খুবই আনইজি লাগে আর কি। কারণ দর্শ- আপনার এই চ্যানেলে যেই বড় বড় মানুষরা উপস্থিত হয়ে ইন্টারভিউ দিয়েছে, মানে আমি দেখেছি টুকটাক। তো উম, সেইখানে আমি মানে লাইক, মানে ইভেন আপনি মুকুল ভাইয়ের ইন্টারভিউ, আমাদের নাট্যগুরু সাগর ভাই, আরো বড় বড় শিল্পী অভিনেতা আশিস খন্দকার, ফজলুর রহমান বাবু ভাই, আহ, আরো অনেক বড় বড় মানুষ, আহমেদ রুবেল ভাই আমার সবচেয়ে প্রিয় অভিনেতা বাংলাদেশে এই মুহূর্তে, হুমায়ুন ফরিদি পরে। তো সেই হিসাবে সেখানে আমার মতো একদম খুবই 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 নগণ্য একজন মানুষ, সেই আপনি যে আমাকে মানে কাউন্ট করছেন বা ইন্টারভিউ করার জন্য, মানে এটা ইভেন আমার মনে হয় যে এটা আমার জীবনের প্রথম ইন্টারভিউ। আশিক ভাই, আপনি যতই বিনয়ী দেখান না কেন, আপনি অত্যন্ত গুণী এবং মেধাবী একজন মানুষ। আমি কাছ থেকে দেখেছি, আপনি বয়সে আমার ছোট, কিন্তু মেধায় আপনি আমার চেয়ে বড়। যে কারণে আমি অলওয়েজ আপনাকে রেসপেক্ট করি। এবং আমি আহ, যেদিন থেকে আপনি থিয়েটারে যুক্ত হয়েছিলেন, আপনার সমবয়সী অন্যদেরকে আমি তুমি করে বললো মেধার কারণে, যখন আমি জাজ করতে পেরেছিলাম যে আপনার মাথা খুব ভালো, আপনি তুখোর মেধাবী একজন মানুষ, আমি কোনোদিন আপনাকে তুমি বলিনি। অনেক ছোট না না, বড় এটা আপনি বলেছি এবং আপনাকে আমি বন্ধু মানি অলওয়েজ। না না, এটা আপনার বিনয়, এটা আপনার এটাই শিল্পীর সৌহার্দ্যপূর্ণ মনোভাব, এটা আপনার বিনয়, আর কিছুই না। আমি দর্শকদের জ্ঞাতার্থে বলতে চাই, নির্মাতা আশিকুর রহমানের অত্যন্ত চমৎকার একটি কাজ আপনারা দেখেছেন এবং খুবই পছন্দ করেছেন। এই গত ঈদে যেটা প্রকাশিত হয়েছিল, যদি আমি না থাকি, আমি যদি ভুল না করে থাকি, নাম এটাই, যদি আমি না থাকি। খুবই আলোড়ন ফেলেছিল, একটা চমৎকার এক্সিকিউশন ছিল গল্পটা। তো সেই নির্মাণ করেছিলেন আশিকুর রহমান। তো আজকে আশিকুর রহমানের কাছ থেকে আমরা অনেক কিছু জানবো, তার কাছ থেকে অনেক মতামত, অভিমত নেয়ার চেষ্টা করব। তো আশিক ভাই, কি বলেন, শুরু করা যাবে? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর, চলেন। আপনার জন্য দীর্ঘ প্রশ্নমালা আমার। আরে ভাই, এই মুহূর্তে কি পরীক্ষা দিতে বসছি? আপনার প্রথম ইন্টারভিউ যেন আপনার জন্য স্মরণীয় হয়ে থাকে, সেই ব্যবস্থা আল্লাহ। করছি। একদম যে প্রশ্নটা আমি দিয়ে শুরু করব, মানে যেটা আমি সবার কাছেই করি, সেটা হচ্ছে আপনার যে সৃজনশীল কাজের যে ভাবনাটা বা শিল্পের শুরুটা কবে, কিভাবে হয়েছিল, একটু গোড়ার দিকের গল্প জানতে চাই। আহ যেটা হয় যে মানে কেউ আসলে সঠিক করে বলতে পারে না ঠিক কোন মুহূর্তে সে আসলে এরকম একটা জায়গায় চলে যায়। ছোট ছোট করে শুরু হয় আসলে। যেমন প্রথম জীবনে অনেকেই আমরা ছোটবেলায় অনেক কিছু হতে চাই, হতে চাইছিও সবাই। আমি ক্রিকেট খেলতাম স্কুলে থাকতে, এবং নির্মাণ স্কুল পর পর ২ বার খেলার পরে আহ, আমার হাতে একটা ব্যথা লাগে, আমার একটা আঙ্গুলে, ডান হাতের কর্নার আঙ্গুলটা আমার ব্যথা লাগার পরে হাড়টা ভেঙে যায়, এবং এটা কোনোভাবে ফিক্স করা যায় না, তো আমাকে ক্রিকেট থেকে সরে আসতে হয় ওই সময়। এটা আমার জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার ছিল, কারণ আমি আসলে ক্রিকেটার হওয়ারই স্বপ্ন দেখছি প্রথম অবস্থায়।
এটা অনেকেই জানে না, আমার ক্লোজ বন্ধু বান্ধব স্কুলের যারা ওরা জানে। ওই সময় আমার ক্লাস 9-এ পড়ি নাকি, না সরি, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। তখন আমার একটা বন্ধু ছিল, ওর নাম মোর্শেদ। আমরা দুজন বেইলি রোডে থিয়েটার দেখতে যেতাম। তখন আমরা নাটক দেখি 2003 সালে অথবা 2 সালের শেষের দিকে, খুব সম্ভবত রক্তকরবী নাগরিক নাট্য সম্প্রদায়। এবং মঞ্চ আমাকে একটা, মানে বাংলাদেশে এত কিছু, আমরা ছোটবেলায় শিশু পার্ক গেছি, চিড়িয়াখানা গেছি, আমরা সিনেমা দেখছি ভিসিআর ভিসিডিতে, কিন্তু মঞ্চ বা মঞ্চের আবহ আমাকে একটা অন্য জগতের খোঁজ দিল, যে না এটা ডিফারেন্ট। মানে আমি যত জায়গায় মানে বেড়াতে গেছি ইন্ডিয়াতে, সেখানে যে সমস্ত জায়গায় জাদুঘর, এটা সেটা, বিড়লা প্লাটোরিয়াম, এটা সেটা, কিন্তু মঞ্চের এই আলো আধারি এবং চরিত্রগুলোর মধ্যে দিয়ে যে গল্প বলা বা যেই জীবন দেখা গেল, এই জীবনটা আমার কাছে অন্য সমস্ত কিছুর থেকে আলাদা মনে হলো ওই মুহূর্তে। আমি এই ঘোরটার ভেতর আস্তে আস্তে ঢুকতে থাকলাম। আমি এর মধ্যে ইন্টারমিডিয়েট পড়াকালীনই বেশ কিছু মঞ্চ নাটক ওই সময় আমরা বেইলি রোডে দেখলাম। তারপর ইন্টারমিডিয়েট শেষ করার পর যখন আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হই, বা তার আগ দিয়ে ইন্টারমিডিয়েট পাশ করার পরপরই আমি প্রাচ্যণ্ড স্কুলে ভর্তি হই, নবম ব্যাচ, 2005-এর নবম ব্যাচ। ওখানে আমার এক বন্ধু ছিল অনিক, আমরা দুজন একসাথে ভর্তি হই। তারপরে স্কুল করতে করতে থিয়েটারটা আরো বেশি গেঁথে বসলো, এবং 2005 যখন শেষের দিকে ডিসেম্বরে আমাদের স্কুল প্রোডাকশন চলছে, তখন পালাকার একটা পত্রিকায় ছোট করে বিজ্ঞাপনের মতো একটা নিউজের মতো এসছিল যে পালাকার নাট্যকর্মী নিচ্ছে বা নিবে। তখন পালাকার মগবাজার দিলু রোডে, খুব সম্ভবত 32-এ, হ্যাঁ। আর 32-এ গেছি তখন আপনারা এসেছিলেন, 32-এ এক্স্যাক্টলি। আর আমরা তখন প্রাচ্যণ্ড স্কুল করি দিলু রোড 22-এ। তো স্কুল শেষ করে ওই ওখানে চায়ের দোকান, সিঙ্গারার দোকানে এই গল্প, তো সাথে সাথে আমার বন্ধু শর্মী, আমার পাশাপাশি থাকি আমরা, শর্মী মালা, যাকে আমরা গ্রুপে বড় শর্মী বলি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী। তো আমরা একসাথে বন্ধু হয়ে গেলাম, আমি, ইভা আপু, শর্মী, অনিক, আমরা 4 জন একসাথে। তো পালাকারে একদিন গেলামও শেষের দিকে, তখন স্কুল প্রোডাকশন চলছে। আমরা ইন্টারভিউ দিলাম, ওয়ার্কশপ করলাম, মোটামুটি সব সিলেকশন। এর মধ্যে প্রাচ্যনাটেও আমি, শর্মী, ইভা আপু, আমরা 3 জনই সিলেক্টেড হলাম। যে ইন্টারভিউ এর শেষে, মানে প্রযোজনা শেষ হলো, তারপরে ইন্টারভিউ হলো, এবং ইন্টারভিউ শেষে দলে যখন নেওয়া হবে, সেখানে আমি, শর্মী এবং ইভা আপু 3 জনই আমরা সিলেক্টেড হলাম। এট এ টাইম আমরা পালাকারেও তখন ওয়ার্কশপ শেষ প্রায়। আমরা সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে আমরা আসলে কি করব, পালাকারে ঢুকবো নাকি আমরা প্রাচ্যনাটে ঢুকবো। যাই হোক, সামগ্রিক আলোচনায় আমরা কিভাবে জানি পালাকারে ঢুকে গেলাম। তারপর তো আপনি জানেন, পালাকার শুরু করার পরে আস্তে 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 এই তো 10 বছর তো প্রায় টানা কাজ করলাম, গ্যাপ দিয়ে দিয়ে, অফিস করে, এটা করে ওটা করে, এই তো এইভাবে ঢুকে পড়লাম আর কি। তারপরে টিভিতে আমার প্রথম শুরু রেদওয়ান রনি ভাইয়ের সাথে। এইটা আমার মনে হয় ওটার জন্য আপনার আলাদা, আপনার জন্য প্রশ্ন আছে, ওইটা আমরা অন্য জায়গায় যাব। হ্যাঁ, ওই সেগমেন্টটা আলাদা। থিয়েটারে আরো কিছুক্ষণ থাকতে চাই, থিয়েটারের প্রশ্নমালা আরো আছে। আপনার থিয়েটারে তাহলে বলা যায় যে আপনার উল্লেখযোগ্য একটা সময় কেটেছে পালাকারে। তো পালাকারে আপনার নির্মাণ সংশ্লিষ্ট কি কি কাজ ছিল, বা অভিনয়ে কি কি কাজ ছিল, এটা যদি দর্শকদের একটু জানাতেন। নির্মাণে একটাই, সেটা তো আপনিও জানেন, আমরা একসাথেই কাজ করছিলাম, রাইফেল, ব্রেটল ব্রেক্টের নাটক, অমিত চন্দ্রের অনুবাদ, সেটাই আমার একমাত্র নির্দেশনা। আর ছোটখাটো কিছু প্রোডাকশন আমরা আদিবাসীদের জন্য, যখন আমরা বন্যা কবলিত আদিবাসীদের জন্য ফান্ড কালেক্ট করি, তখন ছোট ছোট স্কিট, এরকম অনেক কাজ। কিন্তু স্কুল, ইভেন আমার ইয়েতে অনেক কাজ, আমার ইউনিভার্সিটিতে আমার প্রোডাকশন অনেকগুলো, 4-5টা হবে। পালাকারে আমার একটাই নির্দেশনার কাজ। অভিনয়ের কাজ তো অনেক, ডাকঘর, টাইগার আলীর বুকে, মিজু মুন্সির পাও, মানগুলোতে আমি অবশ্য অভিনয় করি নাই, মানগুলোতে আমি মিউজিককে কাজ করতাম অজয়দার সাথে। তারপর 52 বাজার 53 গলি, তারপরে এই তো আরো, আমার এখন নাম সবগুলো হয়তো মনে পড়ছে, কিন্তু পালাকারে আমি অভিনয় প্রচুর করছি। ডাকঘর, আপনি ডাকঘরে অত্যন্ত ভালো অভিনয় করেছিলেন, এবং আমার দেখা ওই সময়ের মানে সবচেয়ে মানে মেধাবী অভিনেতাদের একজন আপনাকে তখন গোনা হচ্ছিল, এবং আমিও এক বাক্যে স্বীকার করবো যে অসাধারণ অভিনয়, অসাধারণ ইনভলভমেন্ট আপনার ছিল।
ডাকঘর নিয়ে বলতে গেলে অনেক কথা, কিন্তু অভিনেতা তৈরি হওয়ার আমি একটা জায়গায় খুব প্রিভিলেজ মনে করি। পালাকারে যোগ দেওয়ার সিদ্ধান্তটা একটা অনেক বড় ভালো সিদ্ধান্ত এক সেন্সে, যে আমরা ঢুকেই পালাকারে যেই সুযোগটা পেয়েছি, অন্য অনেক, কারণ যেহেতু পালাকার প্রচুর কাজ হয়, মানে তখন পালাকারের স্টুডিওর কাজ, পালাকারের বিভিন্ন মেইন স্ট্রিমের কাজ, পালাকারের বিভিন্ন কমার্শিয়াল কাজ, আই মিন বিভিন্ন প্রজেক্টের কাজ, তো সব মিলে ইভেন আপনার লেখা আমরা যে নাটকটা করলাম আমার হাসপাতাল, এটাও আমরা আমার হাসপাতাল আপনার লেখা, সাগর ভাইয়ের নির্দেশ, হ্যাঁ, ইয়ের জন্য, মেরি স্টোপসের জন্য, মেরি স্টোপস এর জন্য। তো সেই প্রযোজনাটা ধরেন আমরা একদম প্রথমে এসেই কায়রালির বুকে মিজু মুন্সিপাও পেয়ে গেলাম, প্রথমে এসেই মানগুলা পেয়ে গেলাম, এবং তারপরেই ডাকঘর, তারপরেই আমার হাসপাতাল, এবং একই সাথে এত কাজ এত কম সময়ে কেউ আসলে পায় না। উই আর লাকি যে পালাকারে ঢোকার কারণে খুবই কম সময়, এবং সাগর ভাই যেভাবে, আপনি যেহেতু ডাকঘরের টিমেই ছিলেন, তো আপনি পুরো প্রসেসটা জানেন আমরা কিভাবে তৈরি হয়েছি ওই সময়। আপনি যদিও তখন অলরেডি অনেকদিন ধরে অভিনয় করছেন, কিন্তু আমরা অনেকেই ছিলাম যারা একেবারেই নতুন। তো ওই সময়ে একটা প্রযোজনায় 4-5টা চরিত্র তুলে নেওয়া, মানে ইট ওয়াজ রিয়েলি টাফ, মানে আমার জন্য এটা খুবই টাফ ছিল। কারণ একটা চরিত্র ইজ ফাইন, যে একটা চরিত্র এটা নিয়ে সারাক্ষণ ভাবলাম করলাম। তো ডাকঘরে যেহেতু একই সাথে ঠাকুরদা, একই সাথে দইওয়ালা, একই সাথে প্রহরী, একই সাথে আবার ফকির লাস্টে যে চরিত্রটা করতাম, এবং শেষে রাজা, এই 5টা চরিত্রকে কম্বাইন করা, এবং সাগর ভাই যেই প্রসেসে তৈরি করেছে, উনি তো অভিনয় নির্দেশনা দেওয়ার সময় উনি অভিনয় দেখায় দেয় না অন্য অনেকের মতো, উনি সবসময় ব্রিফ করে, উনি ওইটাতে ওই প্রসেসটাতে বিশ্বাসী যে না তুমি যেটা ভালো ফিল করো করো। তো সাগর ভাই এই প্রসেসটার কারণেই হয়তো ওই সময়, এবং আমার হাসপাতালেরও নির্দেশনা সাগর ভাইয়ের ছিল, তো একই প্রসেস। আমি, শর্মী বা আমরা যারা সমকালীন ছিলাম ওই সময়ে, যারা আমরা খুব দ্রুত প্রস্তুত হতে পারছি, আমরা অনেক এক্সপেরিমেন্টের ভেতর দিয়ে নিজেদেরকে নিতে পারছি, যেই সুযোগটা হয়তো অনেকেই এত ইনস্ট্যান্টলি পায় না, হয়তো 5-10 বছর অপেক্ষা করার পর পায়, কিন্তু আমরা ঢুকেই পেয়ে গিয়েছিলাম, যেটা আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে খুব কম সময়, এবং সেটার জন্য কষ্টও হয়েছে। পঙ্কজ দা, আরো মুকুল ভাই আমাদেরকে অভিনয়ে অনেক হেল্প করছে, সিনিয়র যারা ছিলেন, যে চরিত্রগুলোকে কিভাবে আলাদা করা যায়, কি কি জেস্চার দিলে, কি কি বিজনেস দিলে, কি কি টোনাল কাজ বা জেস্চারের কাজ, কিভাবে আসলে চরিত্রগুলোকে আরো বেশি ফাংশনাল, আরো বেশি ডিফারেন্সিয়েট করা যায়। এই প্রসেসগুলো আমাকে আমার শিখতে খুব সুবিধা হয়েছে। এটা হচ্ছে একটা বড় প্রাপ্তি আমার। আপনার একটা খুব ভালো একটা অভিনয় ছিল আপনার প্রথম দিকে, যেটা আপনি মিস করে গেছেন, বলতে ভুলে গেছেন, চার দেয়াল। হ্যাঁ, চার দেয়াল আমাদের ইভেন্ট, চার দেয়াল কিন্তু আমাদের স্টুডিও, মানে আমাদের ওয়ার্কশপ প্রযোজনা ছিল মুকুল ভাই। প্রযোজনাটা ভালো হওয়ার কারণে এজন্য আমি আপনাকে মনে করিয়ে দিলাম। আমি একটা বল নিয়ে একটা চমৎকার ক্যারেক্টার করতাম, একটা টেনিস বল নিয়ে, আমার মনে আছে এখন। থ্যাংক ইউ মনে করায় দেওয়ার জন্য। এবং ওইটা আমাদের ব্যাচের, মানে আমরা যে ব্যাচটা ওই সময়, আমি, মনিকা, শিশির, শর্মী, ভাবু, লুনা নামে একজন ছিলেন, রমজান বাদশা, যিনি এখন শাহজাহান আলী, সোহাগ, আমাদের সোহাগ, আমরা যে ব্যাচটা ছিলাম, ওই ওয়ার্কশপ প্রযোজনাটা ভালো হওয়ার কারণে মুকুল ভাই আবার রিমেক করলো আর কি। রিমেক করে আমরা স্টুডিওতে বেশ কিছু শো ওই সময় করি, অ্যাবসার্ড ড্রামা, খুবই চমৎকার। এবং পরে আমি যুক্ত হয়েছিলাম হচ্ছে ইয়ে হওয়ার পরে, যখন স্টুডিও প্রোডাকশন হলো, তখন আমি ছোট্ট নিয়ে জয়েন করেছিলাম। হ্যাঁ, আপনার পারফরমেন্সটা চমৎকার হয়েছিল, আমার মনে আছে। আপনার কি এটা মনে আছে যে আপনি আপনার ভার্সিটি, যে যখন মহাখালীতে ছিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ড্রামা এন্ড পোয়েট্রি ক্লাব এরকম নাম ছিল, আপনি আপনার ভার্সিটিতে 2007-এ আমাকে একটা নির্মাণের সুযোগ করে দিয়েছিলেন ওই ইয়েতে? হ্যাঁ, আমার মনে আছে, স্পষ্ট মনে আছে, বঙ্গমালার হাটে। ওই সময় মানে কিভাবে জিনিসটা হয়েছিল আমি বলি। তখন প্রযোজনাটা আমাদের করতে হবে, এবং আমি তখন আমার হাসপাতাল নিয়ে ট্যুরে ব্যস্ত, যেটা আপনার লেখা। তো আমার আসলে কোনোভাবেই স্কেডিউল আমার পক্ষে মিলানো সম্ভব হচ্ছিল না যে আমি বঙ্গমালার হাটে এটা ইউনিভার্সিটিতে ডিরেকশন নিব, আমার সময় আছে। কিন্তু আপনি যেহেতু স্ক্রিপ্ট লিখেই খালাস, অভিনয় নাই আমার হাসপাতালে, সো আপনি ফ্রি ছিলেন, এবং আপনাকে আমি তখন অনুরোধ করছিলাম যে লিমন ভাই যদি সম্ভব হয়। তো আপনি, হ্যাঁ, ইট ওয়াজ এ গ্রেট এফোর্ট। আপনার, মানে আমার ইউনিভার্সিটি ছোট ভাই যারা অভিনয় করছিল, প্রত্যেকেই প্রচন্ড প্রচন্ড ইমোশনাল ছিল এই কাজটার ব্যাপারে, এবং তারা সবাই আপনার ফ্যান, এবং আপনার সাথে অনেকেরই এখনো যোগাযোগ আছে আমি জানি। তো দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক কাজ। মানে বঙ্গমালার হাটে স্ক্রিপ্ট ওয়াইজ সাগর ভাইয়ের স্ক্রিপ্ট,
আহ, চমৎকার ড্রামা, চমৎকার, এবং এটার এক্সিকিউশন অসাধারণ ছিল, অসাধারণ আমার মনে যাক, হয়েছে। আপনাকে পেয়ে মানে আলোচনার গ্যাপে গ্যাপে একটু ছোট ছোট স্মৃতিচারণ করতে চাই। মানে হ্যাঁ, হয় হ্যাঁ, কি যে এটা তো মিথস্ক্রিয়ার মতো একটা আড্ডার মতোই। হয় কি হ্যাঁ, হ্যাঁ, দর্শক তো জানে না যে আমাদের লক্ষ লক্ষ রাত আছে একসঙ্গে আড্ডা দেওয়ার, বা প্রচুর সময় আছে একসঙ্গে পার করেছি যতদিন আমি পালাকারে ছিলাম। আমি 2008-এর শেষের দিকে অনানুষ্ঠানিক ভাবে দল থেকে বের হয়ে যাই, কিন্তু তার আগে আপনার সাথে আমার প্রচুর স্মৃতি আছে, ওই কয়েক বছরে প্রচুর মুহূর্ত আছে। তো যাই হোক, থিয়েটারের একদম শেষ প্রশ্ন করব আপনার কাছে আশিক ভাই, সেটা হচ্ছে যে এটা দর্শকদের জানার জন্য বলেন, আমি অবশ্যই জানি আপনি থিয়েটারের কোন কোন সেক্টর গুলোতে কাজ করছেন, অ্যাজ লাইক লাইট, মিউজিক বা প্রোডাকশনের কোন কোন সেক্টর গুলোতে, তাহলে একজন নির্মাতা হিসেবে তৈরি হওয়ার পেছনে আপনার কি কি জার্নি ছিল, এটা দর্শকের বুঝতে একটু সুবিধা হবে। আমি মূলত তো আসলে অভিনয়ে পালাকারে মূলত সবচেয়ে বেশি কাজ যেটা করছি অভিনয়ের পরেই যে কাজটা করছি সেটা হচ্ছে অজয়দার সাথে মিউজিকে আমি অ্যাসিস্ট করেছি অনেকগুলো কাজে। মানে এরপরে যদি আমি বলি, আমি প্রপস ডিজাইন করেছি দুইটা কাজে। একটা হচ্ছে আহ নোরার 3 কন্যা, এটার প্রপস ডিজাইন আমার করা, মুকুল ভাই ডিরেকশন। তারপরে আমি করেছি নারীগণের প্রপস আমার করা। এই দুইটা প্রযোজনার আবার প্রপস আমার করা। আমি মিউজিক অপারেট করেছি দীর্ঘদিন প্রজেক্ট 100+, যেটাতে আপনি অভিনয় করতেন, সাগর ভাই অভিনয় করতো, এবং আমরা স্টুডিওতে অনেক শো করেছি, এবং আমি এটা মিউজিক অপারেট করতাম। মিউজিক অপারেশনটাও যে পার্ট অফ ড্রামা, এটা আমাকে কোন সেন্সটা ডেভেলপ করতে হেল্প করছে সেটা হচ্ছে মোমেন্ট। অভিনয়ের মুহূর্তের সাথে সঙ্গীতের যে মিথস্ক্রিয়াটা, সঙ্গীত যেভাবে আসলে ড্রামাকে মানে ড্রামাকে তৈরি হতে হেল্প করে, সেই মোমেন্ট গুলা বুঝতে আমাকে হেল্প করছে। হয়তো আমি তখন খুবই ছোট এবং একেবারেই প্রথম প্রথম করছি। তো তার আগে শামীম ভাই করতো, আপনার মনে আছে হয়তো, শামীম ভাই মিউজিক, জুয়েল মামা করছে অনেকদিন, স্বপ্ন জুয়েল। তারপরে আমি অনেকদিন প্রজেক্ট 100+ মিউজিক, এই মিউজিক প্রপস। আর আপনি তো জানেন যে আমাদের যে উৎসবগুলো হতো, সেই উৎসবগুলার অনেকগুলার ইভেন্ট ডেকোরেশন আমার করা। সো আমি ইভেন্ট ডেকোরেশনেরও প্রচুর কাজ। এই যে আমাদের পালাকারে প্রজেক্ট 100+ 100 বছর পূর্তি, সরি 100 বছর বলতেছি, প্রজেক্ট 100তম শো পূর্তি, তারপরে হ্যাঁ, তারপরে হচ্ছে 100তম শো ছিল, হ্যাঁ। 100তম শো পূর্তি, এটা তারপরে আমরা স্টুডিও থিয়েটার ফেস্টিভ্যাল যেটা করলাম, সেইটা ডেকোরেশন, আউটডোর, এক্সটেরিয়ার, এগুলো ডেকোরেশনের সাথেও আমি বেশ, এবং আমাদের যে বর্ষপূর্তি প্রতিবারই তো টুকটাক ডেকোরেশন থাকতো। আমি মোটামুটি বেশ কয়েকবারই বর্ষপূর্তির ডেকোরেশন, এই ডেকোরেশন রিলেটেড কাজও আমি অনেক করেছি। কম বেশি সবগুলো সেক্টরে একটু 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 একটু, মানে কিছুই হয়তো ঠিক মতো পারি না, কিন্তু অল্প অল্প সবগুলাই বুঝি আর কি। এই এইবার তাহলে ইয়েতে চলে যাই, সরাসরি ভিজুয়াল মিডিয়ার সেক্টরে চলে যাই। আপনার নির্মাণের শুরুটা কিভাবে হয়েছিল, হাতে করি কিভাবে হয়েছিল, এই দুটো বিষয় আমাদেরকে একটু বলবেন। হাতে খড়ি বলতে আমি তখন 2007 সাল, খুব সম্ভবত শুনছেন একজন রেডিও জকির গল্প, ওই বছর ঈদে প্রচন্ড আলোচিত, আমাদের সরোর ভাই মানে রনি ভাইয়ের বানানো। আপনি জানেন ছবিয়াল ভাই ব্রাদার তখন খুবই পপুলার। ফাহমি ভাই, ইফতেখার আহমেদ ফাহমি, ওনারা আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট, এবং রনি ভাই থাকতো আমাদের ইউনিভার্সিটির পেছনেই একটা বাসাতে। তো আমি কিভাবে খুঁজে 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 রনি ভাইয়ের সাথে যোগাযোগ করে রনি ভাইয়ের সাথে আমি অ্যাসিস্ট করেছি তখন। খুব বেশি দিন না, আসলে 1 বছর বা 1.5 বছর এরকম। আমার সাথে তখন আতিক জামান, এখন খুবই পপুলার নির্মাতা, ভালো বানায় সে, ও ছিল। আতিক এখন রেগুলারলি কাজ করে এবং সিরিজ করেছে বেশ কয়েকটা। তারপরে 1-1.5 বছর পরে আমার গ্রামীণ ফোনে চাকরি হতে আমি আসলে এটা আর কন্টিনিউ করতে পারি না রনি ভাইয়ের সাথে। এরপরে 2011-12 দিক থেকে নিয়ে আবার 14 পর্যন্ত মনে হয় 3 বছর আমি আবার মাহমুদ দিদারের সাথে কাজ করেছি। সেখানেও আমার হাতে খড়ি তাহলে অবশ্যই রেদওয়ান রনি ভাইয়ের সাথে। এরপরে আমি অনেক ইন ডিটেইল প্রোডাকশন, বাজেটিং, প্রোডাকশন ডিজাইন, এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করতে, যে কাজগুলো করতে হয় একটা মানুষের ম্যানেজ করা একটা প্রোডাকশনকে, প্যারালালি গল্প নিয়ে নাড়াচাড়া। মাহমুদ দিদারের সাথে কাজ করার সময় আমি নিজে যথেষ্ট রিচ হয়েছি এবং আমি শিখেছি প্রচুর অনেক। এবং মাহমুদ দিদার
খুবই ভাগ্যবান যে ওই সময় জয়াপা টেলিভিশনে কাজ করতেন এবং আমরা জয়াপার সাথে ওই সময় প্যারালি অনেকগুলো 4-5টা কাজ করেছি জয়াপার সাথে। এবং এনটিভিতে তখন আমাদের মোস্তফা কামাল সৈয়দ আঙ্কেল ছিলেন, উনি আমাকে খুবই পছন্দ করতেন এবং প্রচুর ভালো ভালো গল্প আমরা ওই সময় নির্মাণ করতে পেরেছি, যেটা এখনকার বাস্তবতায় হয়তো সম্ভব না বা হচ্ছে না। প্যারালি বাংলা ভিশনে শামীম শাহেদ ভাই ছিলেন, উনি প্রচন্ড ইন্সপায়ার করতেন এই টাইপের কাজ। তো ওই সময়টা আমি প্রচুর শিখেছি একটা ডিফারেন্ট লাইনে আমার যে সময় আমার প্রথম প্রোডাকশন তো ইভেন নির্মাণ আমি করেছি, প্রথম প্রোডাকশন 2010-এ, সেটা আপনারই লেখা পুনরাবৃত্তি নামে। আমারই লেখা বললে এরপরে আমরা আমাদের এটা আপনারই লেখা না না, আমার তেমন কিছুই লেখা না, ম্যাক্সিমামই আপনার লেখা। কিন্তু ছোট ছিলাম তো তখন নাম, এখন হলে আমি আপনার নামই দিতাম, আমার নাম। ছোট ছিলাম তো তখন অনেক কিছু বুঝতাম না, মানে অনেক কিছু ছিল, এখন এগুলো নাই, চলে গেছে। তো এখন হয়তো লিখলে আপনার নামই যেত, আমার নাম যেত। তো যাই হোক, সেটা তো 2010 সালে অনেক স্মৃতিময় গল্প, আমরা মিলেঝিলেই লিখেছিলাম। হ্যাঁ মিলেছিলে লিখেছি। যাই হোক, ওইটা অনেক মজার প্রোডাকশন, আমার ভালো, খুবই ইমোশনাল একটা কাজ, খুব ভালো ছিল। পার্থদা, রিহান আপু, এখন আমার সাথে মাঝে মধ্যে যখন কথা হয়, কোচির ভাইয়ের সাথে দেখা হয়েছে এই 2020 সালে। উনি কোনোভাবেই আমাকে চিনতে পারতেছে না। পরে আমি তাকে বললাম, কোচি ভাই আপনি আমার প্রথম প্রোডাকশনে অভিনয় করছেন, তুই সেই ছেলেটা? আমি বলছি হ্যাঁ আমি সেই ছেলে। তো ওটা একটা মজার স্মৃতি। এরপর থেকে তো চলতেছে, 12 সালে বানালাম, 13-14, এই তো প্রতি 1 বছর 2 বছর অন্তর অন্তর একটা করে বানাই আর কি, চাকরির ফাঁকে। এইভাবেই ভিজুয়াল মিডিয়া শুরু। আশিক ভাই, আমি জানি যে পেশাগত কারণে আপনার নির্মাণ একটু কম হয় বা আপনি নির্মাণের সাথে খুব কম জড়িত থাকতে পারছেন, কিন্তু তারপরও আপনার যে কটা কাজ আছে, খুবই উল্লেখযোগ্য কিছু কাজ আছে, সেই নামগুলো যদি দর্শকদের একটু জানাতেন। প্রথমত তো বললামই তখন, পুনরাবৃত্তি, যেটা আমাদের একসাথে কাজ করা 2010 সালে। তারপরে 2012-তে স্বপ্ন সময় সম্মোহন বানাই, ওটা মাহমুদ দিদারের লেখা, এনটিভিতে প্রচার হয়েছিল ওই সময়। এরপর 2012-র পরে মনে হয় জীবন বদল, জীবন চুরি, তারপর আমাদের ভুবনে স্বাগতম, শর্ট ফিল্ম করলাম একটা অসম্ভাবিত নামে, ওটা বায়োস্কোপে আছে। তারপরে এই তো 2020-এ এসে যদি আমি না, এই কয়টাই আমার বানানো সোফার। আর মাঝখানে একটা কাজ আমার বানানো যেটা অপ্রচারিত, প্রচার হয় নাই, সেটা হচ্ছে মডেল। এটা আমি 2014 সালে 13 সালে শুট করছিলাম, মডেল। 13-তে ওই হাউসটা বন্ধ হয়ে গেছে। এর আপনার আগে আমি বানিয়েছিলাম ওই মইনার থেকে, ওই কিনা জায়গাটার নাম ছিল মইনার টেক, প্রমি হাউস ছিল ভাই। সম্ভবত আপনার শুটিং এর একটু পরেই মনে হয় হাউসটাই পুরো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ওই প্রোডাকশনটা আমার পছন্দের ছিল, ভালো ছিল, কিন্তু সামহাও নানান জটিলতা এটা প্রচার হয় নাই। এখন অনেকে বলে ভাই ইউটিউবে ছেড়ে দেন, হ্যান দেন, কিন্তু আমি এখন আর ওই প্রয়োজনটা, ওই স্ট্যান্ড, মানে ওই ইয়েতে আমি নাই আসলে। ওই সময়ে যে ভাবনা বা দর্শন বা চিন্তা বা রুচি, সেই রুচিতে এখন আর কি আমি নাই। সো এখন আমার কাজ হিসাবে এটা আমি আর হয়তো রিলিজ করতে চাই না। আশিক ভাই, অনেকক্ষণ ধরে আমরা বকবক করছি, দর্শক বিরক্ত না হয়ে যায়, যেহেতু আপনি গানের মানুষ, খুব ভালো গান গাইতে পারেন। যাই হোক, আপনি যেভাবে বলেন না কেন, একটা গান যদি আমাদেরকে একটু, আমি তানিন ছাড়া গান গাইতে পারি না বা গাই না, মাঝে মধ্যে শখের বসে 2-1টা গান আমার তানিনকে ট্যাগ করে দিতে হবে। হ্যাঁ, তানিনকে এটাতে রাখার চেষ্টা করতাম, তাহলে পাশেও একটা তাল দিতে পারতাম। না, এটা দিতে হবে, ও হচ্ছে অফিস নিয়ে ব্যস্ত, ওদের ওই ব্যাংকিং এর তো এখন নানান ঝামেলা। যাক, এই গানটা তানিনেরই লেখা, সুর করা। আমার যে লাস্ট প্রযোজনা যদি আমি না থাকি, ওইটারই টাইটেল সং। এটা কনকদা গাইছে, কনকদার মতো গাওয়া একদম ওনাদের ইউটিউবে মানে আলাদা গান হিসাবে অলরেডি বেশ ভালো ভিউ। আশা করি আপনি এত ভালো গাইবেন না যেন কপিরাইট ক্লেম আসে। যেন কপিরাইট ক্লেম আসে। ধরো যদি আমি
না থাকি, ধরো যদি কোথাও আমি নেই, ভোরের শিশিরে ডুবে থাকা মেঘে বৃষ্টি কি ছড়াবে, মুহূর্ত ভেসে যাবে কোনো একদিক ভুল জাহাজে, ধরো যদি আমি না থাকি, ধরো যদি কোথাও আমি নেই, ভোরের শিশিরে ডুবে থাকা মেঘে বৃষ্টি কি ছড়াবে, মুহূর্ত ভেসে যাবে কোনো একদিক ভুল জাহাজে। প্রথমটুকু গাইলাম। প্রথমটুকুই দরকার, খুব সুন্দর হয়েছে, চমৎকার। গ্যাপে গ্যাপে আরেকটু ডিস্টার্ব করবো হয়তো, যদিও এটা গায়কদের বেলায় এই অত্যাচারটা আমি চালাই, কিন্তু আপনি গায়ক মানুষ, না, না। নির্মাতা, গ্যাপে গ্যাপে হয়তো আমি একটু তো ডিস্টার্ব একেবারে করবো। গায়ক না। আশিক ভাই, মূল আলোচনায় ঢুকে যাই। কোন জনারের গল্প আপনাকে প্রভাবিত করে বা নির্মাতা হিসেবে আপনাকে মুগ্ধ করে বা আপনি নির্মাণ করতে আগ্রহী হন? আমাকে ইদানিং খুব ড্রামা আমাকে খুব বেশি টানতেছে, মানে আমার গল্প ভাবনা থেকে মানে হয়তো আমি রিসেন্ট টাইমে গত লকডাউনে 2020 যে সময়টা আমরা ঘরে বসা ছিলাম, অনেক সময় আমি প্রচুর সিনেমা দেখা এবং আগেও বিভিন্ন সময় পড়া, তো এই পড়া এবং দেখা মিলে আমাকে ইদানিং খুব ড্রামাটা খুব বেশি টানতেছে এবং আমি ড্রামা নিয়েই বিভিন্ন রকমের গল্প ভাবতেছি, অ্যানালাইসিস করতেছি, প্লট নিয়ে চিন্তা করতেছি বা আলোচনা করতেছি যারা আমার সাথে কাজ করে, লেখে আমার জন্য। ড্রামাটা আমাকে ইদানিং খুব বেশি ইনফ্লুয়েন্স করতেছে। আর প্যারালি থ্রিলারের জন্য আমি থ্রিলারের জন্য আমি ভাবতেছি, কিন্তু থ্রিলারটা এখন যেহেতু বহুল চর্চিত একটা জনরা, সো ডেফিনেটলি এখানে ডিফারেন্ট কিছু না তৈরি করতে পারলে বা মানে রিমার্কেবল কিছু তৈরি না করতে পারলে আসলে দর্শকের এক্সপেকটেশন মিট করাটা কঠিন হয়ে যায়। এখন যেহেতু সারা ওয়ার্ল্ড ওয়াইডই ওয়েব সিরিজ আসার পরে থ্রিলারের প্রচুর কাজ হচ্ছে, থ্রিলার জনরার উপরে, এবং বাংলাদেশেও অনেকে নানানভাবে ট্রাই করছে, ভালো কাজও হচ্ছে ইনফ্যাক্ট। সো থ্রিলারটা আমি সময় পেলে বা সুযোগ ও বাজেট সবকিছু গল্প মিলে গেলে হয়তো করব। ভাই, আমাদের এখানে একটা প্র্যাকটিস আছে, মানে 2 দিন 3 দিনে নাটক বলা হচ্ছে নাটক, কিন্তু নাটক নির্মাণের আড়ালে অনেকটা চলচ্চিত্রের প্র্যাকটিস হয়। এখানে মানে 2 দিনে একটা বা 3 দিনে বা 4 দিনে একটা চলচ্চিত্র নামিয়ে ফেলা হয়। ব্যাপারটা এইরকম যে এটা কি চলচ্চিত্র শিল্পের জন্য ক্ষতি হচ্ছে কিনা, মানে একটু ডিটেলে যদি আমি বলি, যে অনেকে আছে বলে আমি মূল ফিল্মে হাত দেওয়ার আগে আমি একটু প্র্যাকটিস করে নিচ্ছি, হাত পাকিয়ে নিচ্ছি। এই ব্যাপারটার সাথে আপনি কতটুকু সমর্থন করেন বা কতটুকু অ্যাগ্রি করেন, বা এটা কি চলচ্চিত্র শিল্পের ক্ষতি হচ্ছে কিনা, বা এইভাবে 2 দিন 3 দিনে যে নাটক বানানো হচ্ছে বাট ফিল্মের প্র্যাকটিস হচ্ছে পুরো, এটা কি কিভাবে দেখেন আপনি? ফিল্মের প্র্যাকটিস আসলে হচ্ছে না সেভাবে। যেটা হয়েছে কি, চলচ্চিত্রের ক্ষতি তো হচ্ছেই না, চলচ্চিত্রের ক্ষতি হচ্ছে না। আপনি বলতে পারেন যে ট্রিটমেন্টের জায়গায় আসলে আমরা একটা অন্য ট্রিটমেন্টে চলে গেছি, যেটা আমি একদম শুরু থেকে, আমরা শাহবাগে যখন আড্ডা দিই তখন থেকে আমরা বহুবার এই সব বিষয় নিয়ে আমি, আপনি, আরো অন্য অনেকেই থাকতো আমাদের সাথে, আমরা আলোচনা করছিও বিভিন্ন সময়। প্রথমত হচ্ছে 1 ঘন্টার নাটক বলে আমরা যে ব্যাপারটা জানি, এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড কোথাওই তেমন একটা চর্চিত বিষয় না। এই ফরম্যাটটা ইন্ডিয়াতে কিছুদিন ছিল টেলিফিল্ম, বাট ইন্ডিয়ার চ্যানেলগুলো এখন আর টেলিফিল্ম চালায় না। ইটিভি বাংলা আগে চালাতো কলকাতায়। তো 1 ঘন্টার নাটকটা বিটিভিতে বৃহস্পতিবারের নাটক হিসেবে একসময় চলতো। এরপরে 21 টিভি আসার পরে সেটা আরো একটু বাড়লো, তারপরে যখন প্রাইভেট চ্যানেলগুলো আসলো আরো বাড়লো। তো এই বাড়াটা 1 ঘন্টার নাটকে যখন রুচিশীল নির্মাতারা আসতে শুরু করলেন, তারা ডেফিনেটলি এক্সপেরিমেন্টাল বিভিন্ন গল্প বলতে শুরু করলেন, এবং ওই রুচিশীল নির্মাতা যাদেরকে আমি যাদের দ্বারা প্রচন্ড ভাবে মুগ্ধ ওই সময়ে, মোস্তফা সরোয়ার ফারুকী কিংবা নুরুল আলম আকিব ভাই, মেজবাউর রহমান সুমন ভাই, অনিমেষ আইচ, মাসুদ হাসান উজ্জ্বল ভাই, আশরাফি মিঠু নামে একজন ছিলেন ওই সময় বানাতেন,
ওনার একটা চমৎকার সিরিজ ছিল কাগজের মানুষ নামে, নূর আলম আতিক ভাইয়ের অসাধারণ চিঠি কাজ। ছিল, আশরাফি মিঠুর চিঠি সিরিজটা ছিল। হ্যাঁ, চিঠি সিরিজ দুইজনে, মানে নূর আলম আতিকও বানিয়েছিলেন। তারপরে সিঙ্গেলের মধ্যে অসম্ভব সুন্দর সুন্দর কাজ, মানে উজ্জ্বল ভাই, সুমন ভাই, অনিমেষ দা, গরম ভাত নিচক ভূতের গল্প, আমি অজস্র মানে ফিকশনের নাম বলতে পারবো। আঙুরলতা এখনো নন্দকে ভালোবাসে, কিংবা আয়না মহল, এরকম অনেক অনেক গল্প। তো এই গল্পগুলো যখন বানাতে গেল এই ফিকশন, যেহেতু এরা ওয়ার্ল্ড সিনেমার সাথে জড়িত, বড় বড় ভালো ভালো সিনেমা দেখে, ফিল্ম সোসাইটির সাথে জড়িত এই নির্মাতারা, এবং তারা পড়াশোনা করা, শিক্ষিত, স্বাভাবিকভাবেই তারা ড্রামার যে ট্রিটমেন্ট সেখান থেকে বের হয়ে আর্ট ডিরেকশনের জায়গা থেকে, শর্ট মানে আই মিন শর্টের ট্রিটমেন্টের জায়গা থেকে, এডিটিং এর জায়গা থেকে অনেক বেশি সিনেম্যাটিক অ্যাপ্রোচে চলে গেল। তো চলে যাওয়াতে টিভিতে আসলে টিভি ড্রামা বা ড্রামা সিরিজ বলতে আমরা যা বুঝি, যে ট্রিটমেন্ট বুঝি, তার থেকে বেরিয়ে একটু মোর সিনেম্যাটিক অ্যাপ্রোচে আমাদের প্রযোজনাগুলো নির্মাণ হতো এবং দর্শক পছন্দ করতে লাগলো আসলে। তো পরবর্তীতে কিন্তু ফিল্মের যে টোটাল প্র্যাকটিস, সেটা তো আসলে সম্ভব না। প্রি প্রোডাকশন থেকে শুরু করে, সাউন্ড ডিজাইন থেকে শুরু করে, মিউজিক ব্যাকগ্রাউন্ড ডিজাইন থেকে শুরু করে, এই বাজেট তো আর আমাদের তখন অ্যালাউ করতো না। তো স্বাভাবিকভাবেই তখন তার স্টক মিউজিক বা অডিওটা হয়তো ক্যামেরার যে শুটিং এর সময় বুমে যে অডিওটা, সেই অডিওটাই এডিটে চলে যেত। সাউন্ড ডিজাইন আলাদা করে করা বা ফলি করা, এগুলো সম্ভব হতো না। কিন্তু ওভারঅল চর্চার জায়গায় যেটা হলো, সেটা হচ্ছে ভালো গল্পগুলো ফিকশনের আকার ধারণ করলো। এতে করে প্রচুর নতুন নির্মাতা বা রুচিশীল নির্মাতার সুযোগ হলো ভালো কিছু গল্প বলার, সেটাকে আমি পজিটিভলি দেখি। এখন কথা হচ্ছে যে চলচ্চিত্র যে মানে শিখবে, কিভাবে শিখবো আমরা? আমাদের তো সেইভাবে কোনো ইনস্টিটিউট নেই। আবার সেইভাবে ধরেন বড় কোনো ফিল্ম ডিরেক্টরকে অ্যাসিস্ট করে শিখবে, সেই সুযোগও হয়তো সবার হচ্ছে না বা হয় না। তো কেউ হয়তো, আমরা যারাই এখন বানাচ্ছেন আমাদের দেশে, কয়জন হাতে গোনা নির্মাতা আসলে ফিল্ম পড়ে এসে, বা পৃথিবী ওয়ার্ল্ড ওয়াইডই আসলে কয়জন সিনেমা পড়ে এসে সিনেমা বানায়? আসলে তো সিনেমা যার হয় তার হয়, মানে সে আর্টিস্ট তো আসলে ইনস্টিটিউশনে জন্ম নেয় না। তো সেই জায়গা থেকে এই চর্চাটা, আমাদের 1 ঘন্টার নাটকের চর্চাটা কিছু দিক থেকে ভালো, কিছু দিক থেকে এটার বিরূপ প্রভাব আছে, সেটাও যে নাই তা না, সেটাও আছে। আবার কিছু দিক থেকে খুবই ভালো, ছোট গল্প বলার, ইন আ সেন্স আলটিমেটলি ধরেন শর্ট ফিল্মটাই একটু অন্য রূপে টেলিভিশন নাটকে এসে হাজির হলো, এটাই আমি বলবো। কিন্তু মানে একটা জিনিস কি ব্রাদার, প্রচুর আমার কাছে মনে হয়, এটা আপনার সাথেও প্রচুর আমরা আড্ডা দিয়েছি এবং এটা নিয়ে অনেক কথা হয়েছে, এ থেকে দেখা যায় না যে অনেক মানে দেশ স্বাধীনের পর থেকে যে চাঙ্কটা ছিল আমাদের এখানে, একটা চাঙ্ক ছিল এখানে শর্ট ফিল্ম চালানো হতো, যেটা কালের বিবর্তনের পরে 1 ঘন্টার নাটকে মানে রূপান্তরিত হলো, যেটা এখন আপনার সিঙ্গেল নাটক হিসেবে আমরা দেখি বা টেলিফিল্ম আকারে দেখি। এই যে প্রায় হাজার হাজার সিনেমার গল্পের মৃত্যু ঘটেছে, মনে হয় না আপনার কাছে? না, সিনেমা গল্পের মৃত্যু ঘটে নাই লিমন ভাই, কারণ 40 মিনিটে আমরা যে গল্পটা বলি আসলে সেটা সিনেমার গল্প না। সিনেমা ইজ সামথিং ডেফিনেটলি ডিফারেন্ট, এবং সিনেমার প্লট, সিনেমার গল্প, সেটা অবশ্যই অন্য গল্প। আজকে আমি যেই গল্পটা 40 মিনিটের জন্য, আমাদের ধরেন যারা 40 মিনিটের গল্প বানায়, হ্যাঁ, যারা গল্প ভাবে বা যারা স্ক্রিপ্ট লেখে, তাদের ভাবনাটা কিন্তু এই 40 থেকে 90 মিনিটের মধ্যেই গল্প খোঁজে। তাদের ব্রেনটা কিন্তু অলরেডি সেট, ঠিক আছে? যে কারণে তারা কিন্তু চাইলেই একটা সিনেমার গল্প এখন ভাবতে পারবে না, কারণ তাদের ব্রেনটা অলরেডি বেশ কিছু ক্যাটাগরি, আচ্ছা বেশি শুটিং লোকেশন রাখা যাবে না, আর্টিস্ট রাখতে হবে সীমিত, যেই গল্পই ভাবি না কেন এরকম কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়ার মধ্যে তাকে ভাবতে হয়। তার ভাবনাটাও আসলে সংকুচিত এবং সেটেল, যে এই জায়গার মধ্যেই গল্পটাকে ঢুকাতে হবে, লোকেশন কম হতে হবে, বেশি জোন হওয়া যাবে না, বেশি আর্টিস্ট হওয়া যাবে না, 2 দিনের মধ্যে শুটিংটা শেষ করতে হবে, টেলিফিল্ম হলে হয়তো 3 দিন বা 4 দিন। এই যে ছকগুলা, এই ছকের মধ্যে গল্পগুলা বাধা পড়ে গেছে। সিনেমার গল্প যখন একজন ভাবতেছে, ফর এক্সাম্পল এখন যারা ফুল টাইম ফিল্মে, ধরেন ফর এক্সাম্পল দীপন্দা বা ধরেন সৈকত নাসির বা আরো যারা রেগুলার সিনেমাই বানায়, এখন
তারা কিন্তু আর গল্প ভাবনার জায়গায় 40 মিনিটে নাই, তারা কিন্তু 2 ঘন্টা বা 2.5 ঘন্টা বা 3 ঘন্টার কথায় ভাবতেছে। তাদের ভাবনা প্রক্রিয়ায় সিনেমার গল্প এসে হাজির হবে, কারণ তারা তো সারাক্ষণ সিনেমাটাকে সিনেমার গল্পের খোঁজে আছে। আমি তো মানে আমরা যারা 1 ঘন্টার নাটক নিয়ে এখনো বা টেলিফিল্ম নিয়ে আসি, তারা কিন্তু আমরা সিনেমার গল্পের খোঁজে নাই, আমরা আছি আসলে 40 মিনিটের গল্পের খোঁজে। আমাদের মাথায় ঘুরে ফিরে প্লট যাই আসুক না কেন ওইগুলাই আসবে। যখন আপনি ডেডিকেটেডলি আসলে সিনেমার জন্যই ট্রাই করবেন, সেটার জন্য এই টেলিভিশন থেকে আপনি বের হয়ে আসবেন, তখন হয়তো অবশ্যই আপনার কাছে সিনেমার গল্প এসে ধরা দিবে, এবং ডেফিনেটলি সেখানে গল্পের লেয়ার বেশি থাকবে, সেখানে আপনাকে জোন নিয়ে ভাবতে হবে না, সেখানে আপনার চরিত্রগুলো যথেষ্ট শক্তিশালী হবে এবং অনেক চরিত্র আসবে। হয়তো মূল চরিত্র 1-2টা থাকবে, কিন্তু আরো অন্যান্য আনুষঙ্গিক চরিত্র যারা গল্পটাকে দাঁড় করাবে বা গল্পটাকে স্ট্রং করবে, সেই চরিত্রগুলো অনায়াসে আসতে পারবে। সো সিনেমার জায়গায় গল্প ভাবনা আলাদাভাবেই তৈরি হয় বলে আমার বিশ্বাস। মানে যে সিনেমাটা করতে চায় অনেস্টলি, তার কাছে সিনেমার গল্প হয়েই আসবে, নাটকের জন্য সেটা হ্যাম্পার হয় বলে আমার মনে হয়। আচ্ছা, যদিও আপনি একটু আগে বলছিলেন, ওইটার সাথে একটু সহায়ক উত্তর আমি যদি জানতে চাই যে নির্মাণ বা শিল্প কতটুকু গুরুমুখী বিদ্যা, মানে তৎসংশ্লিষ্ট যেই প্রাতিষ্ঠানিক শিক্ষা, এটার প্রয়োজনীয়তা কতটুকু আছে? প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রয়োজনীয়তা অবশ্যই আছে। সেটা সেই শিক্ষাটা যদি খুবই একাডেমিক জায়গা থেকে শেখা যায়, আমি মনে করি খুবই ভালো। তারপরে যদি না হয়, তাহলে যদি কাউকে অ্যাসিস্ট করে শেখা যায়, সেটাও ভালো। দুইটা ডিফারেন্ট। আমি যখন চাকরি শুরু করি, তখন ধরেন আমাদের প্রথম যে ট্রেনিংটা হতো সেটা হচ্ছে একটা ধরেন ট্রেনিং সেন্টারে, এবং এরপরে কিন্তু আমাদেরকে আবার ফিল্ডে নিয়ে এসে অন দা জব ট্রেনিংও দেওয়া হতো। তো অ্যাসিস্ট করাটা ইজ লাইক অন দা জব ট্রেনিং। আর একটা একাডেমিক ট্রেনিং যেটা হচ্ছে থিওরি গুলো বোঝার জন্য, যে আসলে কিভাবে সার্ভিসটা দিতে হবে বা কিভাবে কোম্পানির এসওপি অনুযায়ী কাজটা করতে হবে। তো ফিল্মের তো ডেফিনেটলি একটা প্রসেস বা ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনটা শেখার জন্য হলেও বা প্রসেসটা প্রপারলি শেখার জন্য হলেও ডেফিনেটলি একাডেমিক জায়গাটার দরকার আছে। কিন্তু একাডেমিক জায়গা থেকে শিখলেই ভালো ফিল্ম বানাতে পারবে আর না শিখলে পারবে না, সেটার সাথে আমি একমত না। কারণ পৃথিবীতে বহু বড় বড় ফিল্ম মেকার আছে যারা একাডেমিক জায়গা থেকে হয়তো শিখে আসেন নাই, কিন্তু অসম্ভব চমৎকার চমৎকার ছবি বানিয়েছে। বাট ইট হেল্পস ডেফিনেটলি, এটা মানুষকে একটা অ্যাডভান্টেজ তো দেয়। বড় বাজেট মানে শিল্প ও মানে নির্মাণে কতটুকু সহায়ক, বা এটা কি একমাত্র সহায়ক কিনা, এটা আপনি কিভাবে দেখেন, কিভাবে জাস্টিফাই করেন? বাজেট বিষয়টা কমপ্লিটলি, মানে আমি কমার্শিয়াল অ্যাসপেক্ট থেকে দেখি। আমি যেহেতু বিজনেসের স্টুডেন্ট, আমি সবসময় কমার্শিয়াল অ্যাসপেক্ট থেকে দেখি। আপনার মার্কেট যত বড়, আপনার বাজেট তত বড়। আপনি যেই মার্কেটে কাজ করেন, আপনার সর্বোচ্চ কত টাকা তুলতে পারবেন একটা প্রোডাকশন দিয়ে, সেটা আগে আপনাকে ফোরকাস্ট করতে হবে বিজনেস মাইন্ড থেকে। যদি আপনি দেখেন, তো ফোরকাস্ট করে আপনি দেখলেন যে এই ছবি দিয়ে আসলে 20 লাখ টাকার বেশি ওঠা যাবে না। এখন আপনার যদি প্রডিউসার বলে ঠিক আছে আমি তোমাকে 50 লাখ টাকা দিব, 30 লাখ টাকা আমার লস, ফাইন, 50 লাখ টাকা আপনি সিনেমা বানাতে পারছেন। বাট বড় বাজেট ইজ নট দ্য ফ্যাক্ট। আপনি এখন যদি সিনেমার সারা বিশ্বের সিনেমা যেই চর্চায় চলে গেছে, এবং কস্ট এফেক্টিভ বাজেট যেটাকে, এবং সিনেমাগুলো খুব প্যাক থাকে, প্রচুর প্রি প্রোডাকশন থাকে। আপনি অনুরাগ কাশ্যপের সিনেমা দেখলে, একদম পাশে আমাদের সবচেয়ে বড় এক্সাম্পল, যে অনুরাগ কাশ্যপের সিনেমা দেখলেই আপনি বুঝবেন যে ওই বিভিন্ন ইন্টারভিউতে বলেও যে ও কি পরিমাণ প্ল্যান করে দেন শুটিং করতে নামে, এবং কি পরিমাণ টাইট থাকে তার টোটাল শুটিং প্ল্যানটা, যাতে করে খরচটা সে কমায় আনতে পারে। এবং তার প্রচুর আর্টিস্টের সাথে ঝামেলা হয়েছে এই বাজেট রিলেটেড ইস্যুতে। তারা হয়তো অনেক লাক্সারিয়াস জায়গায় থাকতে চাইছে, বিকজ তারা বড় বড় হাউসের প্রোডাকশনে কাজ করে অভ্যস্ত, কিন্তু সে হয়তো তাকে খুবই নর্মাল একটা ডরমিটরিতে থাকতে দিছে অথবা একটা নর্মাল হোটেলে থাকতে দিয়েছে। এইগুলো নিয়েও তার অনেক রকমের ঝামেলা হয়েছে। সো ইটস অল অ্যাবাউট, এখন কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড এই বিজনেসটা অনেক বেশি কস্ট এফেক্টিভ ম্যানারে চলতেছে। সো আপনাকে সিনেমাটাও যদি আপনাকে সার্ভাইভ করাতে হয়, ভালো করতে হয়, এখান থেকে টাকা প্রডিউসারকে আপনার ফেরত দিতে হয়, তাহলে কস্ট এফেক্টিভ ম্যানারে যেতে হবে। দ্যাট ডাজন্ট মিন বড় বাজেটের সিনেমা হবে না, বড় বাজেটের সিনেমা অবশ্যই হবে, কিন্তু সেটার জন্য আলাদা আলোচনা বা সেটার জন্য আলাদা একটা জায়গা তৈরি আছেও। ইনফ্যাক্ট বড় বাজেটের সিনেমা তো হচ্ছেও। কিন্তু যদি কস্ট ইফেক্টিভ ম্যানারে সিনেমা করা যায়, তাহলে নাম্বার অফ সিনেমা বাড়বে, মানুষের কাজ বাড়বে,
বিভিন্ন গল্প আমরা দেখতে পাবো। আপনি দেখেন এখন বলিউডেই বা তামিল মালায়ালামদের ওখানেও কিন্তু আপনার অনেক বাজেটের ছবি তৈরি হয় না, খুবই 12 কোটি 15 কোটি 20 কোটির মধ্যে সিনেমা বানায় এবং সেটা দিয়ে 40 50 60 কোটি টাকা উঠায় আনতেছে। ওয়ারাজ আগে তো 100 কোটি 90 কোটি 70 কোটির সিনেমা হতো। এখন কিন্তু এই সুজয় ঘোষ বলেন, সৃজিত সরকার বলেন, কিংবা আরো যারা আছে, বা অনুরাগ কাশ্যপ নিজেও 10-12 কোটি টাকার 13 কোটি টাকার সিনেমা ওরা বানাচ্ছে, মানে 13 কোটি রুপি, এবং সেই সিনেমা দিয়ে কিন্তু 50-60-70 কোটি টাকা উঠায় আনতেছে। তো সো কি হয়েছে, আগে আপনি 100 কোটি দিয়ে একটা সিনেমা বানাতেন, এখন আপনি 100 কোটি দিয়ে 6টা সিনেমা বানাচ্ছেন। সো ওই জায়গা থেকে দর্শক কিন্তু একটা এন্টারটেইন হচ্ছে, গল্প পাচ্ছেন আপনি অনেক বেশি। একটা ব্যাপার যেটা হচ্ছে যে আগে আমরা দেখতাম এত বেশি টেকনোলজি ছিল না ফিল্মে, যেহেতু ফিল্ম নিয়ে কথা হচ্ছে বা এই সাইডটা নিয়ে, আমরা দেখতাম কি যে আগের যারা নির্মাতা ছিলেন এত ড্রোন শট ছিল না বা এত আজব আজব টেকনোলজি ছিল না, তো দামি দামি লেন্স ছিল না, এত মানে মেকিং এর এত খেলা ছিল না, কিন্তু গল্পটা দেখতে ভালো লাগতো। এখন প্রচুর টেকনোলজি চেপে বসছে আমাদের ফিল্মগুলোর উপরে, আমাদের গল্পগুলোর উপরে। তো এটাতে কি আপনার মনে হয় যে দর্শনটা কিছুটা নিয়মান হচ্ছে বা আইডিওলজি কোথাও মিসিং হচ্ছে বা নির্মাণ একটু বাধাপ্রাপ্ত হচ্ছে? এটা কি আপনি ওয়ার্ল্ড সিনেমার পার্সপেক্টিভে মানে বলতেছেন, নাকি আমাদের এখানকার চর্চার কথা বলতে? আমাদের এখানকার চর্চাতেই যদি বলি। আমাদের এখানকার চর্চায় যদি আমি বলি, ধরেন আপনি লেন্সের ব্যবহার বা আলোর ব্যবহার বা শটের ডিফারেন্ট ট্রিটমেন্ট, ড্রোন ব্যবহার করবেন কি করবেন না, এই পুরোটাই আসলে চিত্রনাট্যকার এবং মেকার ওদের সিদ্ধান্ত, এবং তাদের কনসেপ্টটা কি, আই মিন ফিলোসফি অফ মেকিং দ্যাট ফিল্ম, যে একটা ছবি বানানোর পেছনে তো একটা দর্শন থাকে মানুষের বা ফিল্ম মেকারের। এখন সেই দর্শনটা সে ভিজুয়ালাইজ করবে কি? ধরেন ওই দিনই একটা ইন্টারভিউ পড়তেছিলাম যে আমাদের যে ফিল্মটা রেহানা মারিয়াম নূর, যে সিনেমাটা কানে গেছে, আব্দুল্লাহ মোহাম্মদ সাদ ওর সিনেমাটোগ্রাফার, ওনারা দুইজন বন্ধু, এবং ওনারা একটা লেন্স দিয়ে শুট করবে পুরো সিনেমাটা। এটা ওনাদের আগে থেকেই প্ল্যান 50 mm। একটা লেন্স দিয়ে কিভাবে পুরো গল্পটা ভিজুয়ালাইজ করবে এবং সিনেমাটোগ্রাফারের আসলে কি বডি ল্যাঙ্গুয়েজ হবে, কিভাবে সেটা বানাবে, এটা নিয়ে তারা 1 বছর কাজ করছে, করে তারপরে এই সিনেমাটা তারা শুট করছে। এটা রেফারেন্স ফ্রম দা, মানে কালের কণ্ঠে একটা ইন্টারভিউ আসছিল, আমি ওইটাই পড়ে বলতেছি। তো ধরেন এই একটা লেন্স দিয়ে কাজ করে যে সিনেমাটা, যেটা কানে চলে গেল, প্রদর্শিত হবে বা হচ্ছে, তো সেটা তো সিনেমা, এবং সেটা যথেষ্ট ভালো সিনেমা বলেই কানে না। তো আপনার হাতে 10টা লেন্স নাকি একটা লেন্স ডাজন্ট ম্যাটার, বা আপনার হাতে ড্রোন আছে, অমুক আছে, তমুক আছে, আপনার ট্রলি আছে, জিবার্ম আছে, বড় ক্রেন আছে কি নাই, দ্যাট ডাজন্ট ম্যাটার। ম্যাটার করে আসলে গল্পটা আপনি মেকার হিসাবে কিভাবে দেখতেছেন এবং কিভাবে দেখাতে চান, সেই জায়গাটায় আপনি কতটুকু কনফিডেন্ট এবং কতটুকু কনফার্ম, এবং সেই কনফার্মেশনটা আপনাকে শুটিং স্পটে যাওয়ার আগেই আপনি হচ্ছেন, নাকি শুটিং স্পটে যে ইনস্ট্যান্ট ইম্প্রোভাইজ করতেছেন, এই জায়গাটায় আপনার ডিফাইন্ড হওয়া লাগে। আমি যদি যেমন, মানে অনেকেরই অনেক রকম প্রসেস আছে, অনেকে স্ক্রিপ্ট শুটিং এ যে লিখছে বা শুটিং এ যে শর্ট প্ল্যান ডিভিশন করছে, এটা এক এক রকম প্রসেসে আছে, কিন্তু মানে হোমওয়ার্কের তো অবশ্যই প্রয়োজন, স্পেশালি যারা একটু কম মেধা বা মানে যারা একটু কম, মানে ওখানে যেই পারবে না, তাদের তো অবশ্যই আগেই হোমওয়ার্ক করে যেতে হয়। যেমন পরীক্ষার হলে আমাদেরকে পড়ে যেতে হতো যে আসলে আমরা কোন পরীক্ষায় কি অ্যান্সার করবো, কোন কোশ্চেনে। সো ওইটাও তো একটা পরীক্ষা। সো আমাকে আসলে শর্ট প্ল্যানটা, আমার এখানে আসলে কি লেন্স লাগবে, আসলে কি এডিশনাল কোন ইকুইপমেন্ট লাগবে কিনা, বা আমার ট্রিটমেন্ট কি বলতেছে, ট্রলিটা কি দরকার, নাকি শুধু হ্যান্ড হেল্ডেই পুরো শুটিংটা হবে, নাকি পুরোটাই একটা স্টেজ। যেমন আমি কিছুদিন আগে গামাক খান নামে একটা সিনেমা দেখলাম, ইন্ডিয়ারই একটা আঞ্চলিক সিনেমা, পুরো সিনেমাটা ফিক্স শটে, পুরো সিনেমাটা ফিক্স শটে। ফিক্স শটে মিন্স আলাদা আলাদা শট, কিন্তু প্রত্যেকটাই স্টিডি শট, মানে কোনো প্যান নাই, হ্যাঁ, এবং কোনো ট্রলি নাই, কোনো কিছু নাই, প্রত্যেকটা ফিক্স শট, একটা ফিক্স শটের পর একটা ফিক্স শট, একটা ফিক্স শটের পর, এভাবে ওরা
সবগুলো ফিক্স শট, এবং আপনার কাছে মনে হবে আপনি একটা পেইন্টিং দেখছেন, বিভিন্ন অ্যাওয়ার্ড পাইছে, খুবই চমৎকার একটা সিনেমা। তো এইটা ওর গল্পটার পেছনে ওর ফিলোসফি হচ্ছে ওইভাবে গল্পটা দেখাবে, এবং এটা কানেক্ট করছে ডেফিনেটলি, যে জন্য দর্শক এত পছন্দ করছে সিনেমা। তো এরকম আপনার মানে এটা পুরোটাই মেকার এবং চিত্রনাট্যকারের উপরে ডিপেন্ড করে। দ্যাট ডাজন্ট মিন আপনাকে প্রচুর শট নিতে হবে, প্রচুর ইকুইপমেন্ট ইউজ, গল্প যদি না দানা বাঁধে, রসটা যদি না জমে, তাহলে ক্ষীরটা মজা হবে না। এটাই হচ্ছে জমার কথায় মনে হলো যে আমাদের আলোচনাটাও জমে উঠতেছে, তো আরেকটা গান যদি শোনা যায় তাহলে আলোচনাটা আরেকটু ভালো মতো জমে আমার উঠতো। গানের এই মুহূর্তে কোনো প্রিপারেশন নাই। আমি একটা গানই অনেকদিন ধরে, এই যেহেতু যদি আমি না থাকি ঘুরেছিলাম, যদি আমি না থাকি গানটাই আমার মাথার মধ্যে ঘুরতেছিল। আমার রুদ্র গোস্বামী খুবই জনপ্রিয় একজন কবি ভারতের। তো ওনার একটা গান আমি অনেকদিন আগে, ওনার একটা কবিতা শুরু করছিলাম 2014 সালে। তো সুবর্ণ আদিত্য কবি, আমাদের বন্ধু, ছোট ভাই, ও আমি অনুমতি পাচ্ছিলাম না, ওনার সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না যে আমরা ওনার কবিতাটা যে শুরু করছি আমরা গানটা করতে পারবো কিনা। তো উনি কিছুদিন আগে গানটার অনুমতি দিচ্ছে। তো আমাদের যে প্রজেক্টটা আমার আর তার নিয়ে ছেলে মানুষই গান, ওই প্রজেক্টে এই গানটা আমরা রেকর্ড করতেছি আর কি। তো ওইটা একটুখানি গাই। বাহ, বাহ। Please, please, please. ভীষণ একলা হয়ে যাচ্ছি আরো দূর, আমি একলা হেঁটে যাচ্ছি, যাচ্ছি সমুদ্র, আমি একলা হেঁটে যাচ্ছি, যাচ্ছি সমুদ্র। ভীষণ একলা হয়ে যাচ্ছি আরো দূর, আমি একলা হেঁটে যাচ্ছি, যাচ্ছি সমুদ্র, আমি একলা হেঁটে যাচ্ছি, যাচ্ছি সমুদ্র। আর একটি বার তুই সন্ধ্যা নামার আগে, একটি বার তুই বুকের বারান্দা, একটি বার তুই সন্ধ্যা নামার আগে, একটি বার তুই বুকের বারান্দা, তোকে ভুলতে থাকার চেষ্টায় আমি বেরুচ্ছি রোদ্দুর, আমি একলা হেঁটে যাচ্ছি, যাচ্ছি সমুদ্র, আমি একলা হেঁটে যাচ্ছি, যাচ্ছি সমুদ্র। সরি, আমি কয়েক জায়গায় কর্ড ভুল বাজাইছি, অনেকদিন বাজাই না, কর্ড ভুলে গেছি। না, খুব ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। আশিক ভাই, আবার আলোচনায় ফিরে আসি আমরা। যেটা হচ্ছে যে একজন নির্মাতার যে স্বপ্ন, সেটা হচ্ছে নির্মাণ। সেই নির্মাণের ফ্রন্ট লাইনে থাকেন অভিনেতা অভিনেত্রীরা। তো এই অভিনেতা অভিনেত্রী নির্বাচনে আপনি কি কি বিষয় মাথায় রাখেন? সর্বপ্রথম আসলে আমাদের এখানে, আপনি যদি টেলিভিশন নাটকের কথা বলি, টেলিভিশন নাটকে এখন আসলে কাস্টিংটা একরকম, সিনেমায় কাস্টিংটা আরেক রকম, বিজ্ঞাপনে আরেক রকম। এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। বাজার একটা বড় ফ্যাক্টর। আপনি চাইলেই আপনার মন মতো অভিনেতা নিতে পারছেন না, সেটাও একটা ফ্যাক্টর। আর আমাদের এখানে আসলে কাস্টিং, মানে দেখা গেল কি ডিরেক্টরই কাস্টিং করছে। তো কাস্টিং ডিরেক্টর বলে একটা
পজিশন আছে, যেটা বিজ্ঞাপনে এখন আমাদের এই চর্চাটা বেশ ভালো, এবং কাস্টিং ডিরেক্টররাই কাস্টিং করে ম্যাক্সিমাম। যেটা হয় যে নাটকের ক্ষেত্রে আমাদের তো আসলে অনেক লিমিটেশনস আছে। আপনি যেহেতু নিজে রেগুলার নাটকে কাজ করেন, সো আপনারও এটা জানা, বাজেট একটা ইস্যু থাকে, তারপরে প্রোডাকশন হাউস বা টেলিভিশন চ্যানেলের কিছু স্টার কাস্টিং এর রিকোয়ারমেন্ট থাকে, সেটাও বাণিজ্যিক দিক থেকে জরুরি, অবশ্যই জরুরি। আবার বিভিন্ন ডিফারেন্ট প্রজেক্টও তো হচ্ছে না যে তা না। তো এই ফিজিবিলিটিটা আসলে এই 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 জায়গাটায় আসলে চ্যালেঞ্জটা সবাই হয়তো নিতে চাচ্ছে না, কম নিতে চাচ্ছে, এবং রিস্ক ফ্রি কাজ হচ্ছে। যখন আপনি শিওর শট খেলতে চান তা আপনি স্টার কাস্ট নিচ্ছেন, কিন্তু আসলে এবং গল্প দরকার হচ্ছে না এখনকার যে চর্চায়, যে ভাই অমুকের শিডিউল নিয়ে আসো, তোমার গল্প কি এটা পরে শুনবো। তো শিডিউলটা যেখানে মূল হয়ে গেছে, গল্প যেখানে মানে প্রধান আর নাই, তো সেখানে কাস্টিং খুব ম্যাটার কিছু করে না। মেজর কাস্টিং গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রজেক্ট এখন কিভাবে হয় যে আচ্ছা অমুক আর অমুককে নিয়ে আপনি একটা প্রজেক্ট বানায় নিয়ে আসেন, এভাবে আসে না আগের মতো। যে ঠিক আছে, তুমি এরকম একটা গল্প আগে ভেবে লিখে আনো। যেটা আমাদের এনটিভিতে থাকতে মোস্তফা কামাল সৈয়দ উনি যখন কাজ করতেন, আমি আমার বন্ধু যারা কাজ করছেন তাদের থেকে শোনা, আমি সরাসরি ওনার সাথে গল্প নিয়ে কাজ করিনি, কারণ আমি প্রত্যেকবারই প্রোডাকশন বানায় জমা দিছি, অন এয়ার হয়েছে। উনি গল্প পড়তেন, গল্প নিয়ে আলোচনা করতেন, কারেকশন বলতেন, ভাবনা শেয়ার করতেন, তারপরে কাস্টিং, তারপরে অন্য। হ্যাঁ, কাস্টিং তো অবশ্যই ইম্পর্টেন্ট, কাস্টিং আসবে না কেন, অবশ্যই কাস্টিং আসবে, কিন্তু গল্পটা প্যারালালি খুব ইম্পর্টেন্ট না। আমাদের এখানে যে চর্চাটা এসে দাঁড়াইছে যে অমুক আর অমুককে নিয়ে একটা গল্প বানায় নিয়ে আসে, যে কারণে আপনি দেখবেন যে প্রচুর প্রযোজনা পাশাপাশি যদি আপনি দেখেন এবং ডিরেক্টরের নাম মুছে দেন, আপনি বলতে পারবেন না কোনটা কার বানানো। ওই ডিফারেন্সিয়েশনটা, যেমন একটা সময় কিন্তু আমরা বলতে পারতাম এটা মোস্তফা সরোয়ার ফারুকীর বানানো, কারণ উনি এমন ভাবেই গল্পটা বানাতেন, ওই সিগনেচারটা উনি তৈরি করেছিলেন, এবং ওনার চরিত্র, ওনার ক্যারেক্টারাইজ, বা গিয়াসউদ্দিন সেলিম, এই প্রযোজনাটা গিয়াসউদ্দিন সেলিমের, এই প্রযোজনাটা মাসুদ হাসান উজ্জ্বলের, এই প্রযোজনাটা মিসবাহুর রহমান সুমন। দে হ্যাড দেয়ার সিগনেচার ইন মেকিং, ইন কাস্টিং, ইন এভরিওয়্যার। এখন তো আর সেটা নাই। আপনি 5টা ডিরেক্টরের কাজ, টাইটেল থেকে ডিরেক্টরের নামটা মুছে দিয়ে দেখেন, দর্শককে জিজ্ঞেস করেন, দর্শক বলতে পারবে না যে কোন ডিরেক্টরের কাজ কোনটা। এটার কারণ একটাই, ওই যে আপনি কাস্টিং বেস প্রোডাকশনে চলে গেছেন, রাদার দেন গল্প, রাদার দেন মেকিং, রাদার দেন, মানে ডিরেক্টর ছিল আগে টেলিভিশন কল দিত ডিরেক্টরকে, তুমি আমাকে একটা প্রোডাকশন বানায়। আর এখন টেলিভিশন ডিরেক্টরকে কল দেয় না, এখন টেলিভিশন তাদেরকে খোঁজে যাদের কাছে, বা টেলিভিশন শুধু না, মানে প্রোডাকশন হাউস এবং অন্য সবাই, তো অমুককে নিয়ে যে গল্প বানাতে পারবে সে আসো। তোমার কাছে ভালো গল্প আছে, দ্যাটস নট ইউর ক্রেডিবিলিটি। তোমার কাছে ক্রেডিবিলিটি হচ্ছে তোমার কাছে অমুক আর্টিস্টের ডেট আছে কি। এটা যদি ক্রেডিবিলিটি হয়, তাহলে সেখানে গল্প হারাবেই। কারণ যে একটা সত্যিকার অর্থে মেরুদণ্ডওয়ালা নির্মাতা, সে অবশ্যই গল্পটাকে খুঁজবে আগে, এবং তারপরে চরিত্রকে খুঁজবে। অবশ্যই আমাদের দেশে অভিনেতাদেরকে, অনেক ভালো ভালো অভিনেতাদেরকে আমরা ব্যবহার করতে পারি না, এবং পরে মারা যাওয়ার পরে বলি ওনাকে আমরা সর্বোচ্চ ব্যবহার করতে পারি না। হ্যাঁ, তো এর চেয়ে দুর্ভাগ্য তো কিছু নাই। ধরেন হুমায়ুন ফরিদির মতো অভিনেতা, তার সমসাময়িক সময়ে আরো যদি ভালো কাজ হতো, ওনাকে যদি বাণিজ্যিক সিনেমায় না অভিনয় করে উনি যদি আজকে অমিতাভ বচ্চনরা এই বয়সে এসে যে রোল পাচ্ছে, কিংবা আরো ওখানে নাসিরুদ্দিন শাহরা যে সমস্ত রোল পেয়েছে, ওই সমস্ত রোল হুমায়ুন ফরিদি তো পায়নি। হুমায়ুন ফরিদিকে যে ওই এফডিসিতে যে চিল্লাচিল্লি করতে হয়েছে, নানান রকমের অভিনয় করতে হয়েছে, তো সেটা তো হুমায়ুন ফরিদি আরো রিমার্কেবল কাজ করে যেতে পারতো। হুমায়ুন ফরিদির কাছে যদি ভালো স্ক্রিপ্ট যেত, ভালো গল্প যেত, হুমায়ুন ফরিদি সারা বিশ্বকে তাক লাগাই দেওয়ার মতো অভিনয় করার ক্ষমতা রাখে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু উনি ভুল সময়ের মার। অঞ্জন দত্ত এখন 60 বছর, উনি নিজে এখনো বলে যে যখন আমার অভিনয়ের ক্ষুধা ছিল, যখন আমি অভিনয় করতে চাইছি তরুণ বয়সে, যখন আমার এনার্জি ছিল, আমার স্পিড ছিল, তখন আমার কাছে চরিত্র আসেনি। আমার কাছে এখন 60 বছর বয়স, আমি এখন অভিনেতা হয়ে উঠছি, আমার কাছে এখন চরিত্র আসতেছে, কিন্তু এখন তো আমার সেই লুকও নাই, সেই এনার্জিও নাই, সেই
অভিনয়ের, এখনো আমি অভিনয় অনেস্টলি করি, কিন্তু যেই সময় আমি আরো ভালো করতে পারতাম ওই সময় আমার কাছে ভালো চরিত্র আসে না। তা সেই জায়গা থেকেই ভালো চরিত্র খুব ইম্পর্টেন্ট, মানে চরিত্রে ভালো অভিনেতাকে সিলেক্ট করা খুবই ইম্পর্টেন্ট। কারণ এই জন্য যদি আমি না থাকি, আমার প্রোডাকশনটা রেফারেন্স দিয়ে বলি, তারিক আনাম খান মূল অভিনেতা বা মূল চরিত্রে অভিনয় করেছে, মনিরা মিঠু মূল চরিত্রে অভিনয় করেছে, কিংবা আরো সাপোর্টিং কাস্টিং এ আরো অনেকে অভিনয় করেছে, সাপোর্ট কাস্ট বলে। কিন্তু আমার কাছে সবাই ছিল অভিনেতা। আমার কাছে দুই দৃশ্যে যে অভিনয় করে গল্পে, সেও যেমন ইম্পর্টেন্ট, যে 5 দৃশ্যে বা 10 দৃশ্যে করে সেও ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি, ধরেন আপনি আপনার মূল স্টার অভিনেতার সাথে একটা 4টা সিন আছে একটা চরিত্রে, এবং আপনি টাকা বাঁচানোর জন্য সেখানে হয়তো একজন ভালো অভিনেতাকে নিলে আপনাকে পার ডে 8,000 বা 10,000 টাকা দিতে হবে, সেখানে আপনি একটা অপেক্ষাকৃত কম ট্যালেন্টেড অভিনেতাকে নিলেন যে হয়তো 2,000 টাকায় পার ডে কাজ করে, 2 দিনে 4,000 টাকা নিবে। কিন্তু এতে হবে কি, ওই যে ভালো আপনার যে মেইন অভিনেতাটা, স্টার অভিনেতা বলেন বা তারকা অভিনেতা বা সেলিব্রিটি অভিনেতা বলি, তার সাথে ওই দৃশ্যগুলায় তার তো অভিনয় তো অ্যাকশন রিয়াকশনের খেলা। এ যতই ভালো অ্যাকশন দিক না কেন, ও যদি রিয়াকশনটা ভালো না দিতে পারে তাহলে সিনটা কখনোই জমবে না, বেখাপ্পা লাগবে, মনে হবে কি বানোয়াট, মেকি, ফেক। অভিনয় ইটসেলফ একটা মিথ্যা জিনিস। সো মিথ্যাটাকে ভালোভাবে সাজানোর জন্য আপনাকে প্রপার লোকজনকে ওখানে বসাতে হবে, যাতে এটা বিলিভেবল হয় এবং রিয়াকশনটা ঠিক হয়। যদি আপনার অভিনেতা হয় তারিক আনাম খান, তার ভাইকে দেখতে নিশ্চয়ই সেরকম লাগতে হবে, তার ছেলেকে দেখতে নিশ্চয়ই তারিক আনাম খানের ছেলেকে মনে হতে হবে। অভিনয় তাকে সেই লেভেলেই করতে হবে যাকে মনে হয় তারিক আনাম খান যে চরিত্রটা করতেছে তার ছেলেও যেন তার ছেলেই মনে হয়, তার ভাইকে যেন তার ভাই মনে হয়। সো ওইখানে যদি আপনি একটা অপেক্ষাকৃত কম পেমেন্ট দিয়ে একটা দুর্বল অভিনেতাকে আনেন, আমি তারিক ভাইয়ের কথা জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, এটা যে কেউ হতে পারে, এটা আমাদের ইন্ডাস্ট্রি সেলিব্রিটি অ্যাক্টর যারা আছেন সবাই হতে পারে। তো তার বন্ধু ধরেন মোশাররফ করিমের বন্ধু, কিংবা ধরেন নিশো ভাই, কিংবা ধরেন অপূর্ব ভাই, ওনাদের বন্ধু, তো ডেফিনেটলি সেই চরিত্রটা গুরুত্বপূর্ণ বলেই তো তার গল্পে তাকে রাখা হয়েছে, তাই না? তাহলে সেই চরিত্রটা একটা ভালো অভিনেতা লাগবে যে ওই মেইন অভিনেতার সাথে টক্কর দিতে পারবে, সিনটাকে জমাতে পারবে, মনে হবে না এটা আসলেই আফরান নিশোর বন্ধু, এটা অপূর্বর বন্ধু, কিংবা এটা মোশাররফ করিমের বন্ধু, চঞ্চল চৌধুরীর বন্ধু। কিংবা যেমন কেন ভাল লাগছে সোহেল মন্ডলকে তাকদিরে, কারণ সে আসলে ও যে ভাইসা বলে, বিশ্বাস করছে মানুষ যে হ্যাঁ ও আসলে ওই চরিত্রটা। এটা যদি এখন আমরা নাটকে যেতে হয় দুর্বল অভিনেতাদের নিয়ে আসি অল্প কিছু বাজেটের জন্য, বাজেট বাঁচানোর জন্য, সেক্ষেত্রে প্রোডাকশনটার ভ্যালু কমে যায়, বিশ্বাসযোগ্যতা হারায়। তখন মনে হয় যে এটা আসলে এটার একটা নাটক, কিন্তু আসলে তো নাটক হওয়ার কথা না। নাটক হওয়ার কথা কি, মানুষ দেখে মনে হবে না যে এটা নাটক, মানুষের দেখে মনে হবে এটাই সত্যি, এটা ওর পাশেই ঘটতেছে। ওই বিশ্বাসযোগ্যতাটা অর্জন করার জন্য সঠিক অভিনেতা নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট। আমি একজন আমি নামটা ভুলে গেছি, সরি, রেফারেন্সটা শুধু কথাটা আমার মনে আছে যে তোমার ফিল্ম 60% হয়ে গেছে যদি তুমি সঠিক কাস্টিং করতে পারো। ভেরি ইম্পর্টেন্ট। না, আপনার উত্তরের সাথে একটা জিনিস অ্যাড করি, দর্শক যারা দেখেননি, আমার মনে হয় যদি আমি না থাকিটা দেখবেন, অসাধারণ একটা কাজ। সেখানে একটা ছোট্ট একটা জায়গা ছিল, যদি ভুল না করে থাকি, ছোট্ট একটা উপস্থিতি নিয়ে এসেছিলেন ডাক্তার চরিত্রে মানুষ বন্দ্যোপাধ্যায়। আপনি কিন্তু চাইলেই সেখানে অন্য কাউকে রাখতে পারতেন, কিন্তু তাকে কিন্তু একটা চড়া মূল্য দিয়ে আনতে হয়েছে, আমি যতটুকু জানি। তাকে তো আর কম টাকায় পাওয়া যাবে না, স্বল্প উপস্থিতি, কিন্তু তিনি কিন্তু জায়গাটাকে রিচ করেছেন। আপনার স্বল্প থেকে স্বল্প উপস্থিতির অভিনেতাও কিন্তু দেখা গেছে খুব মানে রেটেড অ্যাক্টর। তো আমার ওই জায়গা থেকে মনে হচ্ছে যে এই জায়গাটা একটা নির্মাতার ওইটুকু প্রেম থাকা উচিত একটা নির্মাণের সঙ্গে, যে আমি আমার কাজে ছাড় দিব না, বা হ্যাঁ, মানে নির্মাতার প্রেমটাও যেমন জরুরি, আবার অভিনেতাদেরও সেই জায়গাটা থাকা জরুরি। যেমন আমাদের এখানে অনেক অভিনেতাই এখন আছেন যারা চরিত্রটা না বুঝে
সিন গুনে, যে কয়টা সিন। ওকে ওকে, আপনাকে একটু থামাই দিই। আপনার যে উত্তরটা দেওয়া শুরু করেছেন, একটু সহায়ক প্রশ্ন আমার রেডি করা ছিল, এরপরেই আসতেছিল, আপনি যদি ধরলেনই। আমার প্রশ্নটা ছিল অভিনেতা অভিনেত্রীদের দায়িত্ব, নির্মাতা হিসেবে আপনি বলবেন, এখন এটা ধরে আপনি উত্তরটা দেন। অভিনেতা অভিনেত্রীদের দায়িত্ব, বিশেষ করে নতুন, এবার বলেন। অভিনেতা অভিনেত্রীদের মানে আমি বলার তেমনই কেউ না, বাট আমি যেটা দেখলে আমার মানে অভিনেতা অভিনেত্রীদের যেই প্রস্তুতি দেখলে আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে চরিত্রটার সাথে বসবাস। এটা দেখলে আমার সবচেয়ে ভালো লাগে। এবং অ্যাক্টিং স্কিল কিন্তু এক একজনের এক এক রকম, অভিনয় মানে এক একজনের মেধাও এক এক রকম। কিন্তু আমি যাদের সাথে কাজ করছি, আমি দুই একজন অভিনেতার জাস্ট রেফারেন্স দিতে পারি। সেই ক্ষেত্রে আমি বলবো যে অভিনেতার যে প্রস্তুতিটা কিন্তু শুধু যখন গল্পটা নির্মাতা থেকে শুনলো তখন থেকেই, সে যদি রাজি হয় যে আমি চরিত্রটা করব, তাহলে স্ক্রিপ্ট পাওয়ার পর থেকে এরপরে এই চরিত্রটার মনস্তত্ত্ব, মূল কিন্তু মন, শরীর পরে। ও যদি ওর চরিত্রটার মনটাকে ধরতে পারে, চরিত্রটার মনটাকে বুঝতে পারে, এই বুঝার জন্য তো তাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে, পড়তে হবে, রেফারেন্স টানতে হবে, চরিত্রটা দেখতে কেমন, আয়নায় সেটাকে সাজাতে হবে, এরপরেই চরিত্রটাকে নিয়ে ক্যামেরার সামনে যে দাঁড়াতে হবে এবং শুটিং এ সেই প্রিপারেশন নিয়ে যেতে হবে যে যাতে সেই ওই চরিত্রটা হয়ে উঠতে পারে। এবং ডেফিনেটলি অ্যাক্টিং ডিসিপ্লিন বলে একটা ব্যাপার আছে, সেটা থিয়েটারে আমরা যারা কাজ করছি আমরা জানি থিয়েটারের ডিসিপ্লিন। ডেফিনেটলি টেলিভিশন মিডিয়া বা সিনেমা ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিং ডিসিপ্লিন আছে, সেই ডিসিপ্লিনটাও খুব ইম্পর্টেন্ট। মানে ধরেন একজন এখনকার সময় অনেক ভালো ডিফারেন্ট টাইপের অভিনয় করে নিশো ভাই। আমি তো 2015 সালে যখন নিশো ভাইকে নিয়ে কাজ করি, জীবন বদল, আমি নিশো ভাইকে দেখছি ওনার স্ক্রিপ্টটা শুটিং এর ফাঁকে, হঠাৎ আমি স্ক্রিপ্টটা হাতে নিছি, আমি দেখি ওনার মানে সামহাও আমি স্ক্রিপ্ট খুঁজতে খুঁজতে মেকআপ রুমে একটা স্ক্রিপ্ট টান দিচ্ছি যে একটা সিনটা ব্রেক বোঝেছি, আমি নিশো ভাইয়ের স্ক্রিপ্টটা হাতে পড়ছি এবং আমি দেখছি ওনাকে ওনার প্রত্যেকটা ডায়ালগ স্ক্যান করা, উনি কোথায় থামবে, কোথায় পজ দিবে, এবং উনি নোট লিখছে ছোট 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 ছোট। এইটা একটা অভিনেতার যে হোমওয়ার্ক, আমি জানি উনি এখন অনেক ব্যস্ততা থাকে, হয়তো 100% ওই সুযোগটা ওনার হয়ে ওঠে না বা হয়ে ওঠে আমি জানি না, কিন্তু এইটা একটা অভিনেতার অনেস্টি উইথ দ্যাট ক্যারেক্টার। সেটা আপনিও অনেক রকম চর্চা করেন আমি জানি, বিভিন্ন রকম, এবং আরো অনেক অভিনেতার অনেক রকমের সুন্দর চর্চা আছে। সো ভালো অভিনেতাদের যে ভালো চর্চাগুলা, সেগুলাও যদি শুটিং সেটে দেখে মানুষ এবং পিক করে, সেটাই তাদের জন্য ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্টলি আমাদের নতুন সময়ের অনেক অভিনেতাই এটা অনুভব করে বা ফিল করে যে কমফোর্টেবলি ডায়ালগ দিতে পারে স্ক্রিনে, দ্যাট মিনস অভিনয় হয়। মানে কেউ মোটামুটি স্বাভাবিকভাবে ক্যামেরার সামনে একটা ডায়ালগ বলতে পারে, সংলাপ বলতে পারে এবং হাঁটাচলা করতে পারে উইদাউট হেজিটেশন, তার মানে অভিনয় হয়। নট অ্যাট অল। ওইটা একদম, ওটা কিছুই না। মূল হচ্ছে মানুষকে বোঝানো যে আমি অভিনয় করতেছি। তুমি যখন দর্শককে অভিনেতা হিসাবে এই ধারাটায় ফেলতে পারবা বা এই ম্যাজিকটা দেখাতে পারবা যে দর্শক বুঝবেই না যে তুমি অভিনয় করতেছো, তখনই অভিনয়টা হয়েছে আসলে। না, আপনি ফরাদ লিমন যখন সংলাপ বলবেন, আমার মনে হবে না যে এখানে অভিনয় হচ্ছে। এখানে আসলে ফরাদ লিমন যে চরিত্রটা করতেছে ওই সময়, সেটার নাম সবুজ হোক আর মোসাদ্দেক হোক, আমার মনে হবে যে মোসাদ্দেক চরিত্রটা এখানে আমার পাশে বা আমার সামনে কথা বলতেছে। সেটাই অভিনয় আসলে। আমরা তো সেই জায়গায় যাওয়ার জন্যই এত চর্চা, থিয়েটারে এত রিহার্সেল, এত কিছু কেন, ওই চরিত্রটা যাবো বলি। তো টেলিভিশনে তো রিহার্সেলের সুযোগ নাই, সিনেমায় যদিও এখনো কিছু কিছু সিনেমায় অনেক ভালো লেভেলের রিহার্সেল হয়। তাহলে টেলিভিশনে আরো টাফ, আরো চ্যালেঞ্জিং অভিনয়টা। তো এটার জন্য অনেক বেশি পরিশ্রম এবং ডেডিকেশন এবং সাপোর্ট এবং প্রস্তুতি দরকার, এটা আমার মনে হয়। একটু আগে আপনি বলছিলেন
তারপরে ওটার একটু ডিটেইলে আমার একটা জানবার আগ্রহ আছে, সেটা হচ্ছে যে যে সিগনেচার মার্ক, একজন নির্মাতার সিগনেচার মার্ক কি অল্প কাজেও হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। এরকম প্রচুর নির্মাতা আছে যাদের জীবনে খুবই কম ছবি, কিন্তু প্রত্যেকটা ছবি মানুষ মনে রাখছে। ঋত্বিক ঘটকের সিনেমা তো কম, সত্যজিৎ রায়ের তুলনায় ঋত্বিক ঘটকের সিনেমা তো কম। ঋত্বিক ঘটককে আপনার মনে রাখতে আপনি বাধ্য। বাংলাদেশে বা বাংলা ভাষায় নির্মিত সিনেমা বা পৃথিবীর সিনেমার হিসাব করলে ঋত্বিক ঘটককে মানুষ রাখতে বাধ্য। এরকম তো অনেক বিখ্যাত নির্মাতা আছে যাদের সিনেমা কম, কিন্তু প্রত্যেকটাই ভালো, বা প্রত্যেকটাই সিগনেচার। আই মিন ওর ওর চরিত্রটাকে আমাদের ধরেন উজ্জ্বল ভাইয়েরই কয়টা নাটক আছে, মেজবাহুর রহমান সুমনেরই বা কয়টা নাটক আছে, কিন্তু ওনাদের কাজগুলো তো সিগনিফিকেন্ট, আপনার মনে রাখতে হবে, তাই না? তো সেটাই যে নাম্বার ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে আপনি যেই মুহূর্তে যেই কাজটা করতেছেন ওইটা কতটুকু অনেস্টলি আপনি করছেন। এটা আপনার কাজটার যেই বেঁচে থাকার পিরিয়ডটা সেটাই বলে দিবে যে কাজটা আপনি অনেস্টলি করছিলেন কিনা। যদি অনেস্টলি করে থাকেন কাজটা বেঁচে যাবে। আমি কেন এখনো আঙুললতা নন্দকে ভালোবাসার কথাটা, এই টেলিফিল্মটার কথা বলতে পারতেছি বা বলতেছি, কারণ ও ওই গল্পটা আমার আমার ভালো লাগছে এবং মানে ডিরেক্টর বাধ্য করছে যে না এটা ভালো লাগবে। কিংবা গরম ভাত অথবা নিছক ভূতের গল্প, কিংবা যে জীবন ফড়িং এর ধুলোর মানুষ মানুষের ঘ্রাণ, আমি কেন নামগুলো ভুলি নাই, কারণ they made a significance. আচ্ছা, এইবার নির্মাণ সংশ্লিষ্ট আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে একটা প্রজেক্ট কি শুধুমাত্র একজন নির্মাতার বা বিক্রিযোগ্য একজন অভিনেতার, এটা কি সবার মিথস্ক্রিয়া নয়? এটা আসলে খুবই মানে চর্চার জায়গায়। আমরা তো আসলে ওভারঅল দেশের রাজনৈতিক অবস্থা এবং সবকিছু মিলে একটা অস্থিরতা, সামাজিক অবস্থা, কোভিড, সবকিছু মিলে আমরা যে অস্থিরতার মধ্যে আছি, আমাদের সবকিছুই আসলে চর্চার জায়গায় কিছু প্রপার নাই। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আজকে একটা ছোট্ট স্ট্যাটাস রেফারেন্স দিয়ে শুরু করি। আমাদের প্রাচ্যনাটেরই বড় ভাই এবং খুবই রেগুলার অভিনেতা, প্রিয় অভিনেতা আমার সুজন ভাই, শাহেদ আলী সুজন, উনি একটা স্ট্যাটাস লিখছে যে কানে সাদ মানে সাদ, আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, উনি যাবেন না লাল গালিচায় প্রোগ্রামে, কারণ ওনার সাথে যারা গেছেন সবাইকে ওরা অ্যাকোমোডেট করতে পারছে না ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ, ডিউ টু সাম রিজনস বা আনএভেলেবল সার্কামস্টেন্স। তো সাদ এর জন্য ডিসিশন নিছে উনি যাবেন না। তো এটা নিয়ে নানান রকমের মতামত, কেউ পজিটিভলি দেখছে, কেউ নেগেটিভলি দেখছে। এখন আমার কাছে যেটা মনে হয় এটা একেবারেই তার ব্যক্তিগত ব্যাপার। যেমন এখন আপনি দেখবেন অনেক ডিরেক্টরই লেখে যে ডিরেক্টেড বাই অমুক অ্যান্ড টিম, আশিকুর রহমান অ্যান্ড টিম, অথবা অমুক। এই অ্যাপ্রোচটাই কিন্তু বোঝায় যে সে আসলে ওন করতে, সে সবাইকে শেয়ার করতে চাচ্ছে। ডেফিনেটলি ডিরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, বাট অবশ্যই সেখানে বাকি সবার কন্ট্রিবিউশন আছে এবং সেটা উল্লেখযোগ্য কন্ট্রিবিউশন। যেমন ধরেন একটা কোম্পানির সিইও কিংবা এমডি কিংবা চেয়ারম্যান, তারা যেমন গুরুত্বপূর্ণ, কিন্তু সেই কোম্পানির যে মেশিন অপারেটরটা কিংবা সিকিউরিটি গার্ডটা কিংবা পিয়নটা, তাদেরও কিন্তু এই কোম্পানির প্রফিটের ক্ষেত্রে ভূমিকা আছে। দে অলসো মেক সাম কন্ট্রিবিউশন। এটা খুব ইম্পর্টেন্ট এবং এইটা, এই ভালোবাসাটা ছড়াতে পারে যদি উপরের দিকে মানুষরা উদার হয়। আমি যে কোম্পানিটাতে কাজ করি, একটা মালয়েশিয়ান কোম্পানি এয়ার এশিয়া, আমাদের যে গ্রুপ সিইও টনি ফার্নান্দেজ, ও আমাদের ক্লিনারদের বাসে করে মাঝে মধ্যে যায় এবং ও আমাদের বিভিন্ন ট্রেনিং এ এসে ও করে ক্লাস করে। সো মানে ক্লাসরুমের পেছনে বসে ক্লাস করে। সো ও মিশে যায় মানুষের সাথে। এখন তার মানে কি, ও সে উপরের থেকে, তার জন্য এটাকে ইজি করা সহজ। তো আমাদের যারা ডিরেক্টর বা আরো যারা আছে, তারাই যদি এই প্র্যাকটিসটা একটু বেশি করে, একটু যদি ক্রেডিবিলিটি গুলো শেয়ার করে, তাহলে যারা আছে, যারা একটু লো ফিল করে, তারা আরো বেশি মোটিভেটেড। টিম মানে আলটিমেটলি এটা একটা টিম ওয়ার্ক না? তো ধরেন টিমের যে একটা চরিত্র অভিনয় করছে,
তার নামটাও কিন্তু আপনি দেওয়া উচিত অবশ্যই, সেটা ফেসবুক পোস্ট হোক, সেটা পোস্টার হোক, এনিওয়্যার। এবং পত্রিকা হোক, পত্রিকার হয়তো লিমিটেশন থাকে, পত্রিকা চাইলেই সবকিছু ছাপাতে পারে না, একটু কম জায়গা থাকে, এটা থাকে, এটা থাকে। কিন্তু এটা ডিরেক্টর প্রডিউসারদের কাজ, ওদের উদারতাটা প্রকাশ করার সুযোগটা বেশি, যে না আসলে এটা আমার বিনয়ও, যে আসলে তো আমি কিছুই না, আমি ওদের ছাড়া কিছু না। ধরেন আমার অভিনেতা, আমার ক্যামেরাম্যান, আমাদের সিনেমাটোগ্রাফার, আমি না বলে যদি আমরা বলতে শিখি আমরা, তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যায়। মানে আমাদেরকে আমি থেকে আমাদেরে যেতে হবে, বা আমরাতে যেতে হবে। আমি করছি, এটা বাদ দিয়ে বলতে হবে আমরা করছি, আমরা করেছি, আমার প্রযোজনা, আমার নাটক না বলে বলতে হবে আমাদের নাটক। তাহলেই পরিবর্তনটা সম্ভব। এটা একটা ছোট্ট মানসিকতার ব্যাপার, আর কিছু না। আপনার কাছে এবার জানতে চাইবো যে আর্ট ফিল্ম আর কমার্শিয়াল ফিল্মের পার্থক্যটা আপনার কাছে কেমন, বা এই নামে যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করা হয়, এটাকে আপনি কিরকম চোখে দেখেন? থিওরিটিক্যালি বলে এরকম নানান কথা, আমি তো খুবই না জানা লোক, কিন্তু আমার কাছে আসলে সিনেমাটা ইম্পর্টেন্ট, ফিল্মটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ফিল্মই ফিল্ম, প্রত্যেকটা সিনেমা সিনেমাই, এবং ক্যাটাগরাইজ করার কিছু নাই, জনরা ওয়াইজ আলাদা আলাদা বিভিন্ন জনরার সিনেমা হতে পারে, কিন্তু প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা সিনেমা সিনেমাই। আর্ট দিয়ে, আর্ট বলে কি বুঝায়, আর্ট ফিল্ম বলতে আসলে এটার অর্থ কি? কমার্শিয়াল ফিল্ম কি অর্থ? বাণিজ্যিক ছবি, ছবি তো ছবি, এটা বাণিজ্যের জন্যই তো সব ছবি। এখন আমি খুব স্মার্টলি, মানে যদি আপনি চিন্তা করেন, ধরেন আপনি যে কোনো জায়গায় টাকা যখন ইনভেস্ট করেন, যে কোনো কাজে, আপনি চান সেই রিটার্নটা উঠে আসুক, সেটা যে কোনো ব্যবসায়। আমরা গাড়ি কিনে গাড়ি ব্যবহার করি কেন? কারণ আমাদের যাতায়াত খরচটা কমবে। আমরা বাসায় একটা ওভেন কিনি কেন? কারণ আমরা খাবারটা গরম। সো আপনি যে কোনো একটা বেনিফিট পাওয়ার জন্য তো একটা টাকা খরচ করেন। তো আপনি যখন সিনেমা বানাচ্ছে একটা প্রডিউসার, সেও তো এটা থেকে বেনিফিট চায়। সেটা কিরকম বেনিফিট? আইদার ফাইন্যান্সিয়াল বেনিফিট, নাইদার এটার জন্য একটা ফেম হবে, এটার জন্য একটা সে খ্যাতি পাবে, সে বিভিন্ন ফেস্টিভ্যাল, সেটা একটা অনার পাবে, প্রেস্টিজ পাবে, এইটার জন্যই সে করে। সো এটা যার যার ডিসিশন, যে আমি কমার্শিয়াল ফিল্ম করব বা আমি আর্ট ফিল্ম করবো, এটা জাস্ট মুখে মুখে চলমান কিছু শব্দ, আর কিছুই না। এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস অল আ ফিল্ম, ইটস ফুল অফ ফ্রেম, ফুল অফ স্টোরি। অভিনয়ই হয়, দুটাতেই অভিনয় হয়, দুটাতেই ক্যামেরা চলে, দুটাতেই গল্প থাকে, স্ক্রিপ্ট থাকে, দুটাই এডিটিং হয়, সবগুলোই মিউজিক হয়, সবগুলোই পোস্ট প্রোডাকশন হয়। সো ডাজন্ট ম্যাটার, কোনো আলাদা কিছু নাই। অভিনয়ই তো হবে, অভিনেতা অভিনয়ই করবে, ক্যামেরাই, দুটাতেই ক্যামেরা চলবে, দুটাই এডিট করতে হবে। সো না, আমাদের এখানে একটু জেনারেলাইজ করে ফেলার একটা অভ্যাস তো আছে, যে 5টা নাচ আর 6টা ফাইট থাকলেই কমার্শিয়াল ফিল্ম, আর জীবন ঘেঁষা গল্প যেখানে কোনো নাচ গান থাকবে না, এটাই আর্ট ফিল্ম। ওই জায়গা থেকে আবার একটা চর্চা আছে। আপনি যদি বিশ্বের সিনেমা দেখেন, এটা খুবই লেম, মানে এই বিষয়টা, এটা উপমহাদেশের একটা চর্চা, এটা একদমই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল প্র্যাকটিস। এই যে গান থাকা টাকা, আপনি বিশ্বের কয়টা দেশের সিনেমায় গান দেখছেন বলেন তো? কয়টা দেশের সিনেমায় আপনি গান দেখছেন আর নাচ দেখছেন? এগুলা সাবকন্টিনেন্টাল একটা, মানে যাত্রা থেকে যে সিনেমা হয়েছে, তো ওই জন্য এগুলা আসলে যাত্রাটাকে আমি ছোট করে দেখছি না। যাত্রাও তো একটা ফর্ম, এবং খুবই ইম্পর্টেন্ট ফর্ম আমি বলতেছি, কারণ যেহেতু এটা সাবকন্টিনেন্টাল কালচার, এই কালচারটা থেকে এখন ধরেন আপনি যখন টার্কিশ সিনেমা দেখতেছেন, ইরানি দেখতেছেন, কোরিয়ান দেখতেছেন, ড্যানিশ দেখতেছেন বা স্প্যানিশ দেখতেছেন, এত সিনেমায় আপনি আসলে প্রয়োজন না হলে সেখানে গান আসে না, প্রয়োজন না হলে সেখানে নাচ আসে না। আর আরোপিত ভাবে আপনি যে কমার্শিয়াল সিনেমাটা বানানোর কথা বলছেন, এটা আমাদের সাবকন্টিনেন্টাল প্র্যাকটিস, এবং সেটা কমে আসছে। আপনি যদি বলিউডের দিকে তাকান, আপনি দেখবেন যে আগে যেই পরিমাণ আয়োজন এবং নাচা গানার আয়োজন থাকতো বা সিনেমা হতো, ফাইট টেটির, এখন কিন্তু কমে আসছে, কারণ এখন গল্প প্রধান হয়ে দাঁড়াইছে। গল্পে দেখা যাচ্ছে আসলে ওই বারের নাচ দরকার নাই, বা একটা বিদেশের চমৎকার লোকেশনে নায়ক নায়িকাকে দিয়ে কোরিওগ্রাফি করা দরকার নাই। সো ওই খরচটা করতেছে না, ওইটা মানে ওই
ওই পরিমিতি বোধটা এখন চলে আসছে ডিরেক্টরদের মধ্যে, দর্শকের মধ্যে। গল্পটা প্রধান হয়ে গেছে। হ্যাঁ, ফাইট সিন আছে, যেটা অ্যাকশন সিনেমা, সেখানে তো ফাইট থাকবেই, কিন্তু সেটা আরোপিত না হোক, সেটা গল্পের প্রয়োজনে আসুক, সেটাই। নির্মাণ প্রকাশের একটা মাধ্যম আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওটিটি। ওটিটিতে এখন বিভিন্নভাবে, বিচ্ছিন্নভাবে বিভিন্ন রকম গল্প বলা হচ্ছে, বিভিন্ন ভঙ্গিতে গল্প বলা হচ্ছে। ওটিটিকে আপনি কিভাবে দেখেন, বা এটাকে কিভাবে আপনি এটার বিয়ে করবেন, ক্লাসিফাই করবেন? আমি তো অবশ্যই পজিটিভলি দেখি, হ্যাঁ, কারণ কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। ধরেন, আমি যদি ইন্ডিয়ার কথা বলি, বাংলাদেশটা আমি আসতেছি, বাংলাদেশেরটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে, আমি বলবো, মানে এটা আমার কাছে ইম্পর্টেন্ট। ধরেন ওটিটি যে কাজগুলা, সেটা আমাদের টিপিক্যাল স্টার নির্ভর না হয়েও সাকসেসফুল হচ্ছে অনেক কাজ, হ্যাঁ। এবং আপনি যদি ইন্ডিয়ার লাস্ট যে খুব পপুলার হয়েছিল স্ক্যাম 1992, প্রতীক নামে যে ছেলেটা কাজ করছে, সে একজন নর্মাল থিয়েটারে অভিনেতা, তার কোনো স্টারিজম নাই, মানে এটা ওয়ান অফ দ্য বেস্ট, দুর্দান্ত, এটা ওদের ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ। তারপরে ধরেন আমাদের এখানে অনেক অভিনেতা যারা টেলিভিশনের যেই বা ইউটিউব এন্ড টেলিভিশন মিলে যেই মার্কেটটা এখন তৈরি হয়েছে, সেখানে হয়তো টিকতে পারতেছিল না, কিন্তু তারা ওটিটিতে যে দুর্দান্ত কাজ করতেছে এখন, এবং ওটিটিতে রুচিশীল গল্প বলার একটা সুযোগ আসতেছে, তৈরি হচ্ছে। ওটিটি অবশ্যই ইজ দ্য নেক্সট চেঞ্জ এই মার্কেটটাতে, এবং এটা তো একটা স্টার্টআপ, টেক স্টার্টআপ। আমরা যদি, মানে আপনি যদি বিজনেস পার্সপেক্টিভ থেকে দেখেন, এটা একটা টেক স্টার্টআপ ওটিটি। তো ওটিটি দিয়ে কিন্তু ব্যবসাই করতেছে, নেটফ্লিক্স ব্যবসা করতেছে, অ্যামাজন ব্যবসা করতেছে, বা আরো যারা আছে। ইন্ডিয়ায় প্রচুর লোকাল ওটিটি হয়েছে, ডিজনি হয়েছে, সনি লিভ হয়েছে, আরো অনেক হয়েছে। আমাদের দেশে হচ্ছে লোকাল হইচই ও মতো। তো এইটা কি হবে, এইটা আমাদের অভিনেতা এবং আমাদের ইন্ডাস্ট্রির যে অন্য ক্রুরা, তাদের জন্য একটা আশীর্বাদ। আমি মনে, টেকনোলজি অনেক ক্ষেত্রে আমাদের জন্য আশীর্বাদ। ধরেন আমরা কোনোদিন, এই যে এখন আমরা চাইলেই উবার পাঠাও, ফুড পান্ডায় খাবার ডেলিভারি করে পাচ্ছি, বা উবারে গাড়ি পাচ্ছি, এটা তো আমরা কয়েকদিন আগে সিএনজির জন্য রাস্তা দাঁড়ায় থাকতাম, সেখানে আপনি ঘরে বসে অ্যাপ দিয়ে পেয়ে যাচ্ছেন। তো সেই ম্যাচ আমার আসলে কখন সিনেমা হলে টাইমিং মিলায় যেতে পারবো, সেই অপেক্ষায় না থেকে আমার সুবিধা মতো সময়ে আমি নেটফ্লিক্সে ঢুকে আমার সিনেমাটা দেখতে পারতেছি। এটা কনভেনিয়েন্ট, মানে অনেক বেশি কনভেনিয়েন্ট না? সো মানুষ তো এটা কনজিউম করবে, এর জন্যই করবে, কারণ ও সুবিধা মতো টাইমে দেখবে। ওর জন্য সিনেমা হলে শিডিউলের সাথে ও নিজেকে খাপ খাওয়াতে হচ্ছে না। প্লাস আমরা টিভিতে যেই সিরিজগুলো আগে দেখতাম, যে সিরিজগুলা বিজ্ঞাপনের কারণে আমাদের দেশে আমরা এখনো টিভি সিরিজ দেখি না। টিভি সিরিজ তো ওয়ান অফ দ্য বিগেস্ট মিডিয়াম এন্টারটেইনমেন্টের। তো টিভি সিরিজটাই কিন্তু আলটিমেটলি কনভার্ট হয়ে ওয়েবে যাচ্ছে, ওয়েব সিরিজ হচ্ছে, বা এটা হচ্ছে। তো ওয়েব সিরিজে কিন্তু অনেক মানে হারিয়ে যাওয়া অভিনেতা, যাদের কাজ করছিল না বা অতটা ফোকাস ছিল না, এই সমস্ত অভিনেতারা ঘুরে ঘুরে আসতেছে ইন্ডিয়াতে, বাংলাদেশেও আসতেছে, আসবে। পপুলার অভিনেতাদের পাশাপাশি অনেক ভালো অভিনয় করে, তাদেরকে কিন্তু এই নির্মাতারা নিয়ে আসবে, কারণ ওটিটিতে কাজ না জানা লোকরা টিকতে পারবে না। ইউটিউব টিভিতে টিকে গেছে, হয়তো ওটিটিতে টিকবে না। আমি যদি না বুঝি, না পারি, আমার কাজ যদি ভালো না হয়, আমাকে ফার্স্ট হয়তো একজন দিল, সেকেন্ড বার আর দিবে না, থার্ড বার আর দিবে না, বিকজ এটা তো একটা কম্পিটিটিভ মিডিয়াম। সুবিধা যেটা, সেটা হচ্ছে যে আপনি চাইলেই প্রপার চরিত্রের জন্য প্রপার অভিনেতাকে কাস্ট করতে পারতেছেন। আপনার স্টারডাম অতটা সিনেমা বা নাটকের এতটা প্রভাব ফেলতেছে না, রাদার দেন অভিনেতাটা কত ভালো। আমি একজন নাম ধরে একজন অভিনেতার কথা বলতে চাই, শ্যামল মাওলা। আপনি দেখেন আমাদের ওটিটিতে উনি কতগুলো কাজ করে যাচ্ছে, এখনো করতেছে, কিন্তু ওর টেলিভিশন নাটকে কিন্তু ওনাকে
খুব ভালোভাবে ব্যবহার আমরা করি নাই বা করতে পারি নাই, বা টেলিভিশন স্পন্সর এবং সবকিছু মিলে আমি বলতেছি বাস্তবতায়। হ্যাঁ, উনি দীর্ঘ সময় কাজ করছে, কিন্তু রিমার্কেবল অভিনয়ের কথা যদি আমি বলি, রিমার্কেবল অভিনয় কিন্তু উনি ওটিটিতে এসেই করতেছে। এখন ওনাকে মানুষ ব্যবহার করছে, এবং আরো অনেক অভিনেতা। আপনি কয়েকদিন আগেই নিলেন, ইন্টারভিউ নিলেন ইমরান ভাইয়ের। ইমরান ভাই পরপর 2টা কাজ, এই যে মহানগর করলো, তার আগে বায়োস্কোপের কাজটা করলো ইয়ের সাথে, সাফায়েত মনসুর রানা ভাইয়ের। তো এই অভিনেতাগুলোকে আমরা পাচ্ছি, এবং আমি নিশ্চিত যে আমাদের ইন্ডাস্ট্রির আরো যারা ভালো অভিনেতা আছে, কম কাজ করতেছে কিংবা হারায় গেছে, প্রকৃত অর্থে হারায় গেছে বলবো, তাদেরকে আমরা ওটিটিতে শীঘ্রই পাবো, এবং তাদের অভিনয়ের ম্যাজিক দেখাই দিবে, এটা আমি বিশ্বাস করি। মানে আশাও করি, বিশ্বাসের সাথে সাথে আশাও করি। অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে আসছি ভাই, যেহেতু প্রশ্ন করতে গেলে তো শেষ হবে না, কিন্তু একদম প্রায় শেষের দিকে চলে আসছি। আপনার কাছে শেষ প্রশ্নটা আমি রাখতে চাই, সেটা হচ্ছে যে বিভিন্ন মাধ্যম থেকে নতুন ছেলে মেয়েরা আসছে, সেটা হতে পারে ইউটিউব, টিকটক, ভিগো, লাইক, এরকম অনেক প্ল্যাটফর্ম থেকে নতুন ছেলেমেয়েরা আসছে। কিন্তু আপনিও দীর্ঘদিন পার করেছেন, আমিও দীর্ঘদিন পার করেছি লাইনে, নেপথ্যে, সামনে, পেছনে সবকিছু মিলে। আমরা প্রায় একটা জিনিস দেখি যে এখানে আসছে নতুনরা, কিন্তু তাদের স্থায়িত্বকালটা কম, তাদের টিকে থাকার সময়টা খুব কম। তারা খুব অল্প সময় একটা দ্যুতি ছড়াচ্ছেন এবং মানে হারিয়ে যাচ্ছেন। তো নতুনদের জন্য আপনার কোনো সৎ পরামর্শ আছে কিনা? আমি নিজেই নতুন, প্রথম কথা। আর আমি নিজেই নতুন, এবং আমি পরামর্শ দেওয়ার মতো কোনো কিছুই, মানে কোনো মানুষ না, বা ওইরকম কোনো কিছু অর্জনও আমার নাই যেটার এগেইনস্টে আমি পরামর্শ দিতে পারি। পরামর্শ দেওয়ার মতো কিছু নাই। আমি আমার জন্যই তো পরামর্শ খুঁজি, কারণ আমি নিজেই নতুন। কিন্তু যেটা হতে পারে, বা আমাদের যে চর্চাটা আমরা চাইলে করতে পারি, বা আমরা খুব ডেফিনেট হওয়া দরকার, বুঝছেন, যে আমি আসলে এই কাজটা আমি নিজেই নিজেকে দিয়ে প্রশ্ন করি। আমি হয়তো আসলেই বানাতে চাই, নিয়মিত বানাতে চাই, কিন্তু আমার জীবন বাস্তবতা, সামাজিক বাস্তবতা সবকিছু মিলে আমার চাকরি, কিন্তু আমি কেন এই চাকরিটা করতেছি, কেন ফুল টাইম এখানে কাজ করতেছি না। আরো অনেকেই আছে যে অন্য পেশার থেকে এসেও নির্মাণ করেন, অনিয়মিত হলেও। তো অভিনয় তো আসলে একটা চর্চার ব্যাপার। আপনি যেই মিডিয়াম থেকে আসেন, সেটা ইউটিউব হোক বা অন্য যে কোনো মিডিয়াম, মঞ্চ হোক, বা অভিনয় যে কারোর মধ্যে থাকতে পারে, সে চর্চা করে একজন অভিনেতা হয়ে উঠতে পারে। কিন্তু মানে আমি অভিনেতাই হব এবং অভিনয়টাই করব, এই বিষয়টা যার মধ্যে থাকবে সে টিকে যাবে, সে দাঁড়ায় যাবে। আমি একদম প্রপার এক্সাম্পল হচ্ছে আমাদের খায়রুল বাশার। মানে ওনার মধ্যে অভিনয়টাই হয়তো করতে চাইছে, এবং সময় ওকে কিন্তু আজকে এই জায়গায়। আপনাকেও তাই বলি, আপনি একসময় রেগুলার স্ক্রিপ্ট লিখতেন, কিন্তু আপনার মধ্যে অভিনেতা হওয়ার একটা চূড়ান্ত স্বপ্ন বা শখ ছিল। আপনি কিন্তু সেই অভিনেতাটা হয়েই আমাদের সামনে এসে হাজির হয়েছেন। এই ডেডিকেশনটা, এই অনেস্ট চাওয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটার জন্য লেগে থাকাটা, ধৈর্য ধরে। আমি জানি আপনি কি পরিমাণ ধৈর্য ধরে লেগে থেকে আজকে এই জায়গায় আসছেন, যেখানে আপনাকে এখন বাইরে গেলে কিছু মানুষ চেনে, এবং এসে কথা বলে বা হ্যান্ডশেক করে বা ছবি তোলে বা যাই হোক। এই যে জায়গাটায় আপনার জার্নি ফ্রম দ্যাট পালাকারের মগবাজার দিক রোডের সেই ঘরটা থেকে, স্টুডিও থেকে এই যে পপুলার, মানে এই জায়গাটায় আসা, সেটার জন্য তো অনেক কাঠখড়, অনেক শুটিং সেটের অনেক অবমাননা, অনেক রকমের হ্যারাসমেন্ট। এটা আপনার শুধু না, আমাদের দেশের অসংখ্য অভিনেতার এই গল্পটা বা এই লাইফ লাইনটা আছে, যে অনেক রকম হ্যারাসমেন্টের ভিতর থেকে। কারণ আমাদের যে ইউনিট গুলা থাকে, আমাদের যে কালচারটা, এটা মোটেই মানে শুটিং ফ্রেন্ডলি বা মানবিক না। আমার কাছে মনে হয় মানবিক না। অনেক রকমের এখানে ইয়ে আছে, কি বলে, ডিসক্রিমিনেশন আছে। যেমন আমি চাই আমি যে খাবারটা খাবো, আমার ইউনিটের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ যে ব্যক্তিটা, সেটা প্রোডাকশন বয় হতে পারে, বা লাইটের একটা ছেলে হতে পারে, কিংবা একটা মেকআপের ছেলে হতে পারে, কিংবা সেটের আর্টের একটা ছেলে হতে পারে, কিংবা একটা ছোট্ট অভিনেতা হতে পারে। আমি চাই যে ফ্রম ডিরেক্টর টু দ্য লিস্ট ইম্পর্টেন্ট পার্সন অফ দ্যাট ইউনিট যাতে একইভাবে ট্রিটেড হয়, সেটা খাবারের জায়গা থেকে, সেটা ট্রান্সপোর্টের জায়গাটা থেকে। রেমুনারেশন ক্যান বি ডিফারেন্ট,
রেমুনারেশন ক্যান বি ডিফারেন্ট, এটা নিয়ে কোনো সমস্যা, কিন্তু সম্মান বা কথা বলা, এই যে আমরা ডাকি অনেক সময় খুব লাউড ভয়েসে, একটু রাগাত্মক ভঙ্গিতে প্রোডাকশন বয়, কিন্তু আপনি কি এভাবে একটা আর্টিস্টকে ডাকেন? আমরা কি এভাবে একটা আর্টিস্টকে ডাকি? কিছুই হয় না। কিন্তু যদি আপনি সুন্দর করে বলেন, এই রফিক, আমাকে একটু পারলে চা দিও তো, বা তুমি একটু আমাকে চা দিতে পারো, মানে এতে কিন্তু আপনার কোনো লস হচ্ছে না, বরঞ্চ ও হতে পারে যে ওর মনটা ভালো থাকে, আর কিছুই দরকার নেই। এই সম্মানটুকুই ওকে আপনার কাজে আবার ফিরায় আনবে, বা 2টা স্টেপ বেশিও দিবে। আপনি যদি রাগারাগি করেন, চিল্লাচিল্লি করেন, গালাগালি করেন, এতে আপনার কোনো বেনিফিট নেই। এই ডিসক্রিমিনেটিভ অ্যাটিটিউডটা আমরা যদি কমাতে পারি, তাহলে ভালো কিছু হবে আশা করি। মানে আপনার আমার মানসিক মিল যে অনেক বেশি, সেটা আমি বারবার টের পাই, এবং অনেক সময় আমাদের আলোচনাতেও ব্যাপারটা উঠে আসে। আপনি যেভাবে ভাবছিলেন বা যেভাবে একদম মানে একদম ঠিক আমি ওইভাবেই ভাবি। জাস্ট লাস্ট একটু ছোট্ট বা একটা আড্ডার মতো করে দিই। সেটা হচ্ছে যে আমি অনেককে দেখেছি, যেহেতু আমি পেছনেও কাজ করে এসেছি, আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম, আমি লাইন প্রডিউসারও ছিলাম, আমি আর্ট ডিরেকশনে কাজ করেছি অনেকদিন। তো আমি এগুলো কাজ থেকে দেখেছি যে ধরেন একটা খুব বা বড় অভিনেতা বা বিক্রিযোগ্য অভিনেতা, সে হয়তো খুব বাজে ব্যবহার করেছে একটা প্রোডাকশনের ছেলের সাথে, প্রোডাকশনের ছেলেটা হয়তো জিদ করে তার চাটার মধ্যে অথবা খাবারটা একটু থুতু দিয়ে দিয়েছে। ওটা হয়তো দেখাও যাচ্ছে না যে তার ক্ষোভটা সে ঝাড়ছে, যে আমি বলতে পারছি না, আমি প্রতিবাদ করছি। এই থুতু যেন নয়, এই থুতুটা প্রতিবাদ। এইটাই বললাম, এইটাই সে করবে না যদি আপনি তাকে ভালোবেসে ডাকেন। ও তো বাধ্য, আপনি যখন ওকে বলবেন যে বাবা আমাকে একটা চা দাও, একটা চা দাও তো, বা ধরেন একটা চা একটু চিনি কম হচ্ছে, একটা গালি দেবেন, এই কি চা এটা যে বলো তো, আপনি এভাবে বলেন আবার এইটা একটু চিনিটা একটু বেশি হয়ে গেছে, একটু বদলে ও দিবে, ওর হাজারো কাছে একটু বদলে দিবে। কিন্তু বলাটা একটা ফ্যাক্টর, বলাটা একটা ফ্যাক্টর। সেটা আসলে একেবারেই আমাদের মানসিকতার ব্যাপার। এই চর্চাটা আমাদের লোকাল যে কোম্পানি, আমি যেহেতু চাকরি করি, লোকাল কোম্পানিগুলোতে এইটা ব্রিটিশ কলোনিয়াল কালচারে এই স্যার ব্যাপারটা ছিল, তো ওই বসিংটা এখনো রয়ে গেছে। তো ওইটারই প্রভাব আসলে। কিন্তু আমরা যারা একটু মাল্টিন্যাশনালে কাজ করে, তাদের মধ্যে এই জিনিসগুলো কমে গেছে। এবং কারণ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, ধরেন বাইরে আমেরিকান কালচারে বলেন বা ইউরোপিয়ান কালচারে বলেন, এগুলো অনেক কম, বসিং টসিং এগুলো নাই আসলে। এবং সবাই আসলে সমান, একটা ইউনিটে সবাই সমান, শুধু ডেজিগনেশন আলাদা। আপনি ডিরেক্টর, একজন অভিনেতা, একজন মেকআপ, একজন ক্যামেরা, সেম অ্যাজ একটা কোম্পানিতে একজন সিইও, একজন এমডি, একজন অপারেশনস, একজন মার্কেটিং, একজন অ্যাকাউন্টস, এই তো পার্থক্য। কিন্তু সবাই সবাইকে নাম ধরে ডাকতেছে। ইভেন আমরা তো স্যারটার, আমাদের এখানে এখন স্যারটার কালচারও চলে গেছে, কিন্তু লোকাল কোম্পানিতে আছে, সরকারি জায়গায় আছে, আমরা নাম ধরে ডাকি সবাইকে। সো কিন্তু আপনি আমাদের প্রতিষ্ঠানগুলোতে ভাই এখানে একটা ব্যাপার আছে, সরকারি প্রতিষ্ঠানগুলো একবার স্যার ডাকতে হয় না, একই বাক্যে 4বার স্যার ডাকতে হয়, 4বার স্যার ডাকতে হয়। হ্যাঁ, এবং প্রাইভেট কোম্পানিতেও তাই, এমডি কে স্যার বলতে বলতে পাগল বানায় ফেলতে হয়। কিন্তু আমাদের দেখা গেছে আমার বসকেও আমরা নাম ধরে, আমাদের বসকেও আমরা নাম, আমি গ্রামীণ ফোনেও আমরা সব ভাইয়া আপু বলতাম, আমরা কোনোদিনই স্যার ম্যাডাম বলি নাই। সেম অ্যাজ এখন এয়ার এশিয়াতে আমরা সবসময় খুবই। তো এই চর্চাটা আপনি চিন্তা করেন, একটা সিনিয়র জুনিয়রকে ভাই বলে বললো কিনা, আপু বলে ডাকলো কিনা, বা অমুক বললো কিনা, তমুক বললো, এগুলো নিয়ে কত কিছু। কিন্তু এগুলো আসলে আদতে কিছু না, মানুষের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে তার ব্যবহার এবং তার কাজ। 2টা জিনিস মনে থাকবে মানুষের, সেটা হচ্ছে তার সাথে করা ব্যবহার, আর যে মানুষটা অভিনয় করতে আসছে বা তার কাজটা করতে আসছে, সেই কাজটা সে ভালোভাবে করতেছে। দ্যাটস ইট, আর কিছু। খুব ভালো লাগছিল ব্রাদার আপনার সাথে আড্ডা দিয়ে, মানে আপনার কাছ থেকে অনেক কিছু আমার ব্যক্তিগত প্রশ্নই ছিল, এগুলো আমি একটু জেনে নিলাম। পাশে যদি আমাদের দর্শকরাও একটু জানলো, তাদের একটু ভালো লাগবে। তো আপনি যদি আপনার দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নেন। বিদায় বললেই বিদায় নেওয়ার কিছু নাই। আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম, মানে আমার কাছে মনে হচ্ছিল যে শাহবাগে দিতাম, মগবাজারে দিতাম, বেলি রোডে দিতাম, তো হয়তো এরকমই একটা কিছু, কিন্তু অনলাইনে একটু ডিফারেন্ট আর কি। আমি আর লিমন ভাই আড্ডা দিলাম, তো সেই কত বছর, প্রায় আমাদের পরিচয় মনে হয় 15 বছর হয়ে গেছে। তো
তো একটা আড্ডা আর কি। তো এর মধ্যে যদি কোনো কথাবার্তা ভালো লেগে থাকে তো ভালো, কোনো কথাবার্তা যদি খারাপ লেগে থাকে সেটার জন্য দুঃখিত, মাফ করে দিবেন আশা করি। এই আর কি, আমি আর লিমন ভাই একটু ক্যাজুয়ালি আড্ডা দিলাম এই। আমি আশিক ভাই, হ্যাঁ থ্যাংক ইউ আশিক ভাই, মানে আমার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই যে আপনি রাজি হয়েছেন, সম্মত হয়েছেন আমার সাথে আড্ডা দিতে। থ্যাংক ইউ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আমি খুবই অকওয়ার্ড ফিল করছি, কারণ আমি আসলে সত্যিকার অর্থে আমি এমন কোনো মানুষ না, এমন কোনো কিছু করি নাই, এমন কোনো অর্জন আমার নাই যেটার জন্য আমি যে বারবারই আপনাকে প্রথমে যখন আপনি বলছেন আমি বলতেছিলাম যে আপনার এই শোটায় এত বড় বড় মাপের মানুষ বা শিল্পী এসেছেন বা ওনারা ইন্টারভিউ দিয়েছেন, তাদের নখের কোনার যোগ্যতাও আসলে বা অর্জন আমার নাই, কাজ আমার নাই। সো ওখানে আমার ডেফিনেটলি আমার অকওয়ার্ড লাগতেছে বা এখনো লাগে, কিন্তু আমি পরে এখন গল্প করতে শুনছি আচ্ছা ঠিক আছে লিওনের সাথে গল্প করতেছি, মানে আমার প্রথম আসলে ওইটাই অনলাইন আড্ডাই, কাইন্ড অফ আড্ডাই। হ্যাঁ আপনাকে ওইভাবে ইন্টারভিউ হ্যাঁ, মানে আমার নাট্যগুরু, আমাদের নাট্যগুরু, আপনি তার ইন্টারভিউ করতেছেন মুকুল ভাইয়ের বা সাগর ভাইয়ের, প্লাস আপনার দুজন নাট্যকারের ইন্টারভিউ নিয়েছি, আজাদ আবুল কালাম এবং আমিনুর রহমান মুকুল। আপনার দুই নাট্যকারের ইন্টারভিউ। পায়েল ভাই তো আমার স্কুলের ডেফিনেটলি আমাদের প্রাচন্ড স্কুলের উনি ক্রিয়েটিভ ডিরেক্টর, চিফ পারসন। সো উনি আমাদের ব্যাচেও ক্লাস নিছিল দুইটা, খুব সম্ভবত দুইটা না একটা ক্লাস নিছিল ক্যারেক্টারাইজেশন। তো সেই হিসাবে উনি শিক্ষকও। রাহুল দার নিচ্ছেন, রাহুল দাও আমাদের শিক্ষক স্কুলের। আমি ইমন ভাইয়ের নিয়েছি, তৌফিকুল ইসলাম ইমন ভাইয়ের। ইমন ভাইও আমাদের সরাসরি শিক্ষক, উনি আমার প্রযোজনার স্কুল প্রযোজনার ডিরেক্টর ইমন ভাই। আমরা যে আমি আশিক ভাই, এই আমার চ্যানেলটায় আমি একটা জিনিসই মাথায় রাখবো, সে কেউ দেখুক না দেখুক, আমি একটা ভাবনা থেকে এই চ্যানেলটা আমি তৈরি করেছি, সেটা হচ্ছে যে আমি কিছু গুণী মানুষদের কথা রেখে দিতে চাই আর্কাইভাল ভ্যালুতে, যেন আমি যেদিন থাকবো না বা আপনি যেদিন থাকবেন না, কথাটা যেন থেকে যায়, কেউ যেন দেখে অন্তত জানতে পারে যে দুটা গুরুত্বপূর্ণ কথা আমি জানতে পারলাম। আর খুব খারাপ লাগে যখন আমি দেখি আবুল খায়েরের কোনো একটা প্রপার ইন্টারভিউ নেই ইন্টারনেটে। একজন নাজমানোর এত গুণী একটা মানুষ, ওনার একটা ইন্টারভিউ নেই, একটা রওশন জামিলের সেভাবে কোনো ইন্টারভিউ নেই, খুব খারাপ লাগে। এটা তো নাই আসলে, আমাদের দেশে এই কালচারটাই খুব কম। এটা দরকারও, মানে আমার কাছে ইম্পর্টেন্ট কি, ধরেন সিনেমা তো একটা মেকারের দর্শন বা একটা গল্পকারের দর্শন থেকে সিনেমা বা গল্প, কিন্তু একজন অভিনেতা বা একজন শিল্পী তার যে শিল্পের দর্শন, ব্যক্তি মানুষের দর্শন, ধরেন একজন আসাদুজ্জামান নূর বা একজন আলী জাকের কিংবা একজন বারি সিদ্দিকী কিংবা একজন আয়ুব বাচ্চু, এরকম আরো অজস্র আমাদের তো তারকা এবং শিল্পীর অভাব নাই। এবং এই মানুষগুলার ফিলোসফি অফ লাইফ অথবা ফিলোসফি রিগার্ডিং আর্ট কি, এটা কিন্তু আমরা জানতে পারতেছি না, বিকজ অফ আজম খান নাই, তো ওনাদের কথা আমরা শুনতে পারতেছি না। কথাটা বুঝতে পারছি, কিন্তু ওনাদের কাজ আছে, ওনাদের গান আছে, ওনাদের অভিনয় আছে, ওনাদের অনেক কিছু আছে, কিন্তু ব্যক্তি মানুষটা কি ভাবতো, শিল্প নিয়ে ওনার ভাবনাটা কি, ফিলোসফিটা কি, দর্শনটা কি, এইটা কিন্তু আমি আজকে চাইলেই জানতে পারতেছি না। ফরিদি ভাই কিভাবে একটা চরিত্র নির্মাণ করত, কিভাবে একটা চরিত্রের ভিতরে ঢুকতো, কিভাবে ট্রান্সফর্ম হইতো নিজের থেকে আরেকটা চরিত্র, এগুলা নিয়ে কোনো আলোচনা আমরা আজকে চাইলেই কিন্তু শুনতে পারতেছি না, বা গভীর আলোচনা বাংলাদেশের দর্শক নেয় না, হালকা মেজাজের কাজ। এখন যদি আপনি ধরেন ফর এক্সাম্পল পাভেল ভাই বা রুবেল ভাই, আহমেদ রুবেল ভাই বা আশিস খন্দকার, ওনাদের সাথে যদি আপনি এই আলাপটাই শুধু করেন যে ভাই আপনারা কিভাবে একটা চরিত্র যখন পান, এরপর আপনি থেকে ওই চরিত্রটা যে আপনি যান, ট্রান্সফর্ম হন, কিভাবে হন, হোয়াট ইজ দ্য প্রসেস, একটু বলেন। এই কথাটা বা এই যে গুরুগম্ভীর হয়ে যাবে আলোচনাটা, ক্যারেক্টারাইজেশন এন্ড অল দিস, কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এক একজন এক এক রকম ভাবে ভাবে, বলে, করে, কিন্তু আমরা আহমেদ রুবেলের অভিনয় দেখবো, আমরা আশিস খন্দকারের অভিনয় দেখবো, আমরা আজাদ আবুল কালাম পাভেল ভাইয়ের অভিনয় দেখবো, কিন্তু একটা নতুন অভিনেতার জন্য এটা যে কত বড় লার্নিং, যে ওনারা কিভাবে চরিত্রায়ন করেন, সেটা কিন্তু কোনো আর্কাইভ নাই আমাদের সেই অর্থে। এটা খুব ইম্পর্টেন্ট, এন্ড ইউ আর ডুইং এ ভেরি ফ্যান্টাস্টিক জব। আমি খুবই আনন্দিত এবং খুশি যে আপনি সময় দিয়ে, এফোর্ট দিয়ে এই ট্রাইটা করে যাচ্ছেন, এবং একটা সময় যে এটা ডেফিনেটলি একটা আর্কাইভাল ভ্যালু তৈরি হবে।
ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আশিক ভাই। আমি তাহলে আপনাকে রেখে দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। আমি দর্শকদের উদ্দেশ্যে যারা জি। এতক্ষণ কষ্ট করে যদি বসে থেকে এই অনুষ্ঠানটা যারা দেখেছেন বা দেখবেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি কোনো সঞ্চালক নই, আমি কোনো উপস্থাপক নই, আমি জানি না ভঙ্গিমা কি, আমি জানি না কিভাবে অনুষ্ঠান সঞ্চালনা করতে হয়, চালাতে হয়, কিন্তু আমি একটা জিনিস চেষ্টা করেছি, কিছু গুণী মানুষদেরকে আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দিতে। সেই ধারাবাহিকতায় আমি নির্মাতা বা একজন গুণী মানুষ আশিকুর রহমানকে আপনাদের কাছ পর্যন্ত, তার কথাগুলো আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু পুরো ব্যাপারটাই অনলাইনে হয়, তো ত্রুটি বিচ্যুতিগুলো আশা রাখি আপনাদের কাছে মার্জনা পাওয়ার মতো হবে। আর একটা শেষ কথা বলবো যে আপনারা সুস্থ বিনোদনের সাথে থাকবেন। আপনারা যদি সুস্থ বিনোদনের সাথে থাকেন, আমরা যারা বিনোদন কর্মী আছি, আমরা চাইলেও অসুস্থ বিনোদনের মধ্যে জড়াবো না বা নিজেদেরকে জড়াতে চাইবো না। আমরা সুস্থ বিনোদনটা দেওয়ার চেষ্টাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।